আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো? আমাদের এইমার্স 27, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। তো আমাদের রসায়নের 4 নাম্বার ফাউন্ডেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা কথা বলবো পরমাণু নিয়ে। মানে পরমাণু তো আমরা ছোটবেলা থেকেই পড়তেছি, সেই এইটাও মনে হয় একটু ধারণা পাইছিলাম। 9-10-এ পরমাণু নিয়ে অনেক পড়াশোনা ছিল, ইন্টারমিডিয়েটে পরমাণু নিয়ে অনেক পড়াশোনা পাবা। তো এই পরমাণুটাকেই আমরা আরো বেশি ডিটেলসে, আরো বেশি গভীরে ওভারঅল একটা ধারণা আজকে আমরা পাওয়ার চেষ্টা করব। বিগত ক্লাসে আমি তোমাদেরকে যেটা করছিলাম, বিগত ক্লাসে আমি পর্যায় সারণীটা আসলে কিভাবে সাজানো হয়েছে, কিভাবে ডেভেলপড হয়েছে, কিভাবে পর্যায় সারণী ইফেক্টিভলি পড়তে হবে, জানতে হবে, সেই জিনিসগুলো আমি তোমাদের শিখাইছিলাম। অ্যান্ড যেহেতু পর্যায় সারণী আমাদের একটা ওভারঅল ধারণা হয়েছে, এখন আমরা আসলে জানতে হবে এই পর্যায় সারণীর যে এলিমেন্টসগুলো আছে, এই এলিমেন্টসগুলো আসলে কিভাবে তৈরি, এই যে পরমাণুগুলা দিয়ে তৈরি, এই পরমাণুর ভেতর আবার কি কি থাকে। দেখো, একটা পরমাণুর স্ট্রাকচার যদি তুমি কোনোভাবে জানতে পারো, একটা পরমাণুর স্ট্রাকচার যদি তুমি জানতে পারো, তাহলে কিন্তু বলতে গেলে তুমি সবই জেনে গেছো। হ্যাঁ, তুমি যদি জানো যে একটা পরমাণুতে কি কি কণা থাকে, একটা পরমাণুতে তারা কিভাবে থাকে, তারা কিরকম বিহেভ করে, এই জিনিসগুলো যদি তোমরা একবারে জেনে যাও, তাহলে দেখো, তোমরা জানা বলতে ধরো মানব জাতি যদি জেনে যায়, তাহলে কিন্তু মানব জাতির যে কোনো কিছু আবিষ্কার করাটা হবে জাস্ট একটা তুড়ির ব্যাপার। আসলে পরমাণুকে 100% জানা এখন পর্যন্ত সম্ভব হয় নাই। তো পরমাণু কিন্তু অনেক জটিল একটা স্ট্রাকচার, এটা যেহেতু খালি চোখে দেখা যায় না এবং এটাকে দেখতে হলে অনেক পাওয়ারফুল মাইক্রোস্কোপ লাগে। তো এ কারণে এই পরমাণু সম্পর্কে জানার জন্য ধীরে ধীরে অনেক দিন ধরে মানুষ চেষ্টা করে আসতেছে, একটার পর একটা থিওরি আসতেছে, একটা থিওরি বাদ যাচ্ছে, নতুন থিওরি আসতেছে, সব কিছু মিলাই একটা কন্ডিশনে বর্তমানে এসে পরমাণুটা দাঁড়াইছে যে হ্যাঁ, পরমাণু এরকম এরকম হইতে পারে, ঠিক আছে, বা পরমাণুর মধ্যে এই এই প্রপার্টিসগুলো আছে। তো আজকে আমরা সেই জিনিসগুলো নিয়ে ওভারঅল কথা বলবো। আজকের ক্লাসে আমি কোনো একটা টপিকের ভিতর অনেক ডিপে অ্যাকচুয়ালি চলে যাব না, কারণ ডিপে যাওয়া পসিবল না একটা ক্লাসে। অ্যান্ড টোটাল পরমাণু নিয়ে কেউ যদি ফুললি পড়াশোনা করতে চায়, আহ, এখানেও 8-10 ঘন্টার পড়াশোনা আছে। তো আমি অত এই জন্য ডিপে না গিয়ে আমি যেটা করব যে ভাই, আমি খুবই অল্প করে তোমাকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে পরমাণু কিরকম হইতে পারে, কোন বিজ্ঞানী আসলে কি বলছে এবং কোন কোন থিওরি পরমাণুর টোটাল মানে ধারণাটাকে আমাদের সামনে বদলে দেয়, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। যেমন আজকে আমরা আলোচনা শুরু করবো একদম খ্রিস্টপূর্ব 600 অব্দ থেকে, হ্যাঁ, খ্রিস্টাব্দ 600 যেটা ছিল, আশ্চর্য কণাদ থেকে। এবং আমরা আলোচনা করব একদম তোমার 1969 সালের যে থিওরিগুলো এখনো অনেক ভালো জনপ্রিয় বা অনেক বেশি এখনো সত্য বলে প্রমাণিত, সেগুলা নিয়ে আমরা আজকে ওভারঅল একটা আলোচনা করব। তো তোমরা সবাই ঠিকঠাক আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা ভাইয়া জানাই দাও। যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই অলরেডি যুক্ত হয়ে গেছো। এতজনের নাম বলাটা আমার জন্য একটু কঠিন আসলে। হ্যাঁ, যেমন আহনাফ হাসান, আহনাফ তাহমিদ, অনেক আহনাফ, হ্যাঁ, আমাদের ব্যাচে দেখি। শাহজান্নাত, তারপরে আরেফিন সিদ্দিক, হ্যাঁ, ইন্তিসার হক পিয়াস, আশেক ইবনে আসাদ, আতিকুর, তারপরে মারমা, লামরাও মারমা, এমডি লিটন আহমেদ, তাসফিয়া আহমেদ আলম মাইশা, মানে অনেকে অনেকে যুক্ত হয়ে গেছে। আসলে আমি সবার নাম বলতে পারতেছি না, বললে অনেক টাইম আমাদের চলে যাবে। ওকে, এখন আমরা দেখো আজকের পড়াশোনাটা কই থেকে শুরু করবো। অ্যান্ড আজকের পড়াশোনা কোনো ট্রেডিশন পড়াশোনা না। তোমরা দেখছো যে আগের ক্লাসে আমি যা পড়াইছি, ওগুলো কিন্তু তোমার নলেজকে এনরিচ করছে, এবং এনরিচ করার সাথে সাথে তোমাকে যখন সামনে কেউ রসায়ন পড়াবে, তোমার সামনে কিন্তু কেউ রসায়ন নিয়ে কথা বলার আগে ভাবতে হবে যে হ্যাঁ, এই ছেলেটার একটা ওভারঅল ধারণা আছে। তো আজকে আমরা সেই ওভারঅল ধারণাটা নিব পরমাণুর উপর, ঠিক আছে, মানে কেমিস্ট্রি একদম বেসিক দুইটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম আসো ভাইয়া, আমাদের পরমাণুর ইতিহাসটা একটু বলি। ইতিহাসটা আসলে খুবই প্রাউড ইতিহাস। প্রাউড ইতিহাস কেন বলতেছি? প্রথম পরমাণু নিয়ে আসলে চিন্তাধারা করছিল কে জানো? প্রথম পরমাণু নিয়ে চিন্তাধারা করেছিল খ্রিস্টাব্দে। হ্যাঁ, খ্রিস্টাব্দ বানানটা আসলে অনেক কঠিন, আমি কিভাবে লিখবো বুঝতেছি না। হ্যাঁ, খ্রিস্টপূর্ব, খ্রিস্ট পূর্ব 600 অব্দে, ঠিক আছে, বা খ্রিস্টাব্দে বলা হয়। মানে এখন তো হলো 2025 সাল। তো 2000 সালের 1 সাল যেদিন থেকে গোনা শুরু হয়েছে, তারও 600 বছর আগে। দ্যাট মিনস অ্যারাউন্ড 2600 বছর আগে। 2600 বছর আগে আমাদের এই উপমহাদেশে, মানে তখন তো ভারতবর্ষ সব একসাথে ছিল, এই উপমহাদেশেই
আশ্চর্য কনাদ নামের একজন দার্শনিক ছিল। তখন তো আর বিজ্ঞানী না, ওনারা ছিল হলো ওই টাইমে দার্শনিক, বা বলতে পারো যে সাধু টাইপের লোক ছিল। আশ্চর্য কনাদ উনি তখন যেটা করছিল, উনি পরমাণু নিয়ে একটা আইডিয়া দিছিল। হ্যাঁ, উনি পরম অণু, হ্যাঁ, পরম ও যোগ অণু, এই দুইটাকে মিলাই উনি বলছিল যে যে কোনো পদার্থ আসলে পরমাণু নামের একটা ক্ষুদ্র কণা দ্বারা তৈরি। এই কণাকে আর ভাঙা যাবে না, মানে এটাই হলো একটা মৌলিক একক। একক বলতে আমরা কি বুঝি, মানে যেটা দিয়ে এই ধরো একক মানে এই একটা এরকম আরো অসংখ্য দিয়ে 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 আমরা কোনো একটা কিছু বিল্ড করতেছি। তো উনি বললো আমি যদি কোনো একটা পদার্থকে আসলে ভাঙতে থাকি, একটা টাইমে গিয়ে আমি পরম অণু নামের কিছু একটা পাবো, পরমাণু সেটার উনি নামকরণ করছিলেন আশ্চর্য কণাদ। তবে এই জিনিসটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আসলে ছিল না, যেহেতু ওই টাইমে বিজ্ঞান চর্চা এরকম ছিল না। ওই টাইমে উনি যা কিছু বলছেন সব ছিল ফিলোসফিক্যাল। হ্যাঁ, ফিলোসফিক্যাল, একটু সাধু সন্ন্যাসীরা তো অনেক কিছুই বলেন, তো ওই রকম একটা জিনিস ছিল, বাট স্টিল এটা অর্দি যে অনেক কিছু উনি জানে। এখন পরের ঘটনাটা কি হয়েছে, পরের ঘটনাটা ওনার সাথে গ্যাঞ্জামটা লাগছিল এই যে খ্রিস্টপূর্ব 400 অব্দে, মানে ওনার কথারও 200 বছর পরে, 200 বছর পরে তোমরা একজন বেচারার নাম আল্লাহ দুনিয়ার সব জায়গায় পড়ছো, অ্যারিস্টটল। ঠিক আছে, হ্যাঁ তোমরা এই কাহিনীগুলো জানো, আই নো যে তোমরা এগুলা জানো, বাট আমি তাও একটু রিমাইন্ড, একটু গল্পটা বানাচ্ছি আর কি। অ্যারিস্টটল আসলে কি করলো, অ্যারিস্টটল কিন্তু প্রচন্ড ফেমাস ছিল, এটা তো তোমরা জানো, যে কারণ অ্যারিস্টটলের গুরু ছিল হলো প্লেটো। হ্যাঁ, এবং প্লেটো কিন্তু মারাত্মক পাওয়ারফুল দার্শনিক ছিল, অ্যারিস্টটলও একজন মারাত্মক পাওয়ারফুল দার্শনিক। তো এই যে প্লেটোর স্টুডেন্ট অ্যারিস্টটল, অ্যারিস্টটল এসে বলল যে হা হা হা, এইসব পরমাণু টরমাণু পৃথিবীতে কিছুই নেই। পৃথিবীতে সকল কিছু গঠিত হয়েছে 4টা জিনিস দিয়ে। বলা হলো 4টা জিনিস কি কি, উনি বলল পৃথিবীতে যা কিছু, যেগুলো যে সাধু সন্ন্যাসীদের ফিলোসফি আর কি। উনি বলল যা কিছু পৃথিবীতে আছে, যা কিছু দেখা যায়, তার সব কিছু হয় মাটি, না হয় সেটা পানি, না হয় সেটা বায়ু, অথবা সেটা আগুন দ্বারা তৈরি। মানে উনি আসলে বলতে চাচ্ছিল যে এগুলাই হইলো মেইন ম্যাটেরিয়ালস, এই 4টাই, এগুলাকে এক এক জায়গায় এক এক রকম করে মিশিয়ে পৃথিবীর সব কিছু বানানো হয়েছে, সব কিছুর মধ্যে এগুলো আছে। তো ওই টাইমে ধরো ওনার এই কথা ফেলে দেওয়ার মতো না, যেহেতু তখন সায়েন্স টেকনোলজি অত ডেভেলপ হয় নাই, অ্যান্ড উনি এত পাওয়ারফুল একজন দার্শনিক, এবং উনি বলছিল যে কোনো কিছুকে যদি আপনি ভাঙতে থাকেন ভাঙতে থাকেন তাহলে আপনি আজীবন এটাকে ভাঙতে থাকবেন, এমন কোনো জায়গায় এসে আপনি আটকে যাবেন না, পরমাণু বা এরকম কিছুতে আপনি আটকাই যাবেন না, আপনি চাইলেই ভাঙতে পারবেন, চাইলেই ভাঙতে পারবেন। একটা অসীম ভাঙনের মধ্যে উনি ফেলে দিছে যে চাইলেই নাকি ভাঙা যাবে। ওকে, তো উনি তো অনেক পাওয়ারফুল একজন মানুষ। তো ওনার এই কথা আসলে পুরা ইউরোপ জুড়ে উনি তো যেহেতু পাওয়ারফুল, ইউরোপ জুড়ে একটা বিশাল প্রভাব ফেলছে, এবং পরমাণু নিয়ে মানুষের চিন্তাধারা প্রায় 2000 বছরকে পিছাই দিছে এই অ্যারিস্টটল। কেন উনি পিছাই দিছে, মানে উনি যেহেতু অনেক বড় একজন দার্শনিক ছিল, সো ওনার উপরে গিয়ে কেউ আসলে থিঙ্ক করে নাই। আর আশ্চর্য কণাদের নামটা তখন আসলে উনি যা বলছে এগুলার অত পাত্তা পায় নাই, কারণ অ্যারিস্টটল বলে দিছে যা বলছে তা, অ্যারিস্টটলের উপর কেউ কথা বলবে না। এখন পরের কাহিনীটা আসলে কি হয়েছে, পরের কাহিনীটা আমরা একটু দেখি। লেখাটা একটু বড় করলে ভালো হয়। একটু ভাই তোমরা রেজুলেশনটা সেট করে দাও, ঠিক আছে? তোমাদের রেজুলেশন অনেক সময় ফোনে কমে যায়, এটুকু লেখা দেখা যায়, আমরা আমাদের ব্যাচগুলোতে রেগুলার ক্লাস নেই তো এটুকু লেখায় প্রবলেম হয় না। তোমরা ওই যে সেটিংস অপশনে গিয়ে ক্লাস রেজুলেশন 720p করে দাও, তাহলে লেখা বুঝতে আর প্রবলেম হবে না। তো যাই হোক, আমিও আরেকটু বড় করার চেষ্টা করতেছি। তো 6 শব্দ গেল, 4 শব্দ গেল, এই কঠিন একটা টাইম পার হয়ে গেল, কেউ আসলে আর খুব একটা কথা বলে নাই। এরপরে প্রায় কত বছর পরে বলা যায়, 400 আর এদিকে হলো 1800, প্রায় 2200 বছর পরে, হ্যাঁ মানে 2200 বছর পরে 1803 সালে অ্যানাদার ফেমাস পার্সন, তার নাম হলো ডাল্টন। 1803 সালে ডাল্টন এসে পরমাণু নিয়ে উনি আবার এবার নতুন মতবাদ দেন। হ্যাঁ, আগের বার তো আশ্চর্য কণাদ আসলে ফিলোসফিক্যাল কথা বলছে, তো ওই জায়গায় আমাদের ডাল্টন এসে, এই যে ডাল্টন এসে আর ফিলোসফিক্যাল কথা না, উনি একটা রিটেন একটা মতবাদ দেন যে না আসলে অ্যারিস্টটল এর আগে যেটা বলছিল যে সবকিছু মাটি পানি বায়ু দ্বারা তৈরি, এটা আসলে হবে না,
এর বাইরেও জিনিসপাতি আমরা থিঙ্ক করতে পারি। ওই যে উনি আবার কণাদের যে মতবাদটা ছিল উনি আবার সেখানে ফিরে যান। উনি বলেন যে পরমাণু নিয়ে আমার কিছু মতবাদ আছে। এটা কিন্তু পরমাণু মডেল না, এটাকে বলা হয় মতবাদ, থিওরি। তো উনি থিওরিতে কি কি বলছে? উনি প্রথমে বলছে পরমাণু অতি ক্ষুদ্র কণাসমূহ দ্বারা গঠিত। হুম সরি, পরমাণু কেন, পদার্থ অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, পদার্থ অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই কণাগুলোর নাম হলো পরমাণু। তার মানে দেখো, কণা তখন জিনিসটার আইডিয়া দিলেও এই পরমাণু নিয়ে ডিটেলস কথাবার্তা কিন্তু ডাল্টন বলছে। এজন্য ডাল্টনকে আমরা আসলে পরমাণুর জনক বলে থাকি। ঠিক আছে, জনক। এবং দেখো উনি পরমাণু নিয়ে কি কি বলছেন। এরপরের কথাটা ওনার কি ছিল, উনি বলছে একই পদার্থের পরমাণু সমূহের আকার, ভর এবং অন্যান্য সকল বৈশিষ্ট্য একই রকম হয়। হ্যাঁ, কি বলছে যে একই পদার্থের পরমাণু সমূহ, ধরো আমি একটা মেটাল নিলাম, একটা ধাতু নিলাম, স্বর্ণ। তো এই স্বর্ণের মধ্যে যতগুলা পরমাণু আছে উনি বলতে চাচ্ছেন যে সকল পরমাণুর আকার, ভর, সকল বৈশিষ্ট্য কি হবে, একই রকম হবে। এরপরে দেখো উনি আরো কয়েকটা কথা বলছে, ওনার এগুলা হলো ওনার মতবাদ আর কি। উনি কি কি বলছে, তার আরেকটা কথা ছিল ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণু সমূহের আকার, ভর এবং অন্যান্য সকল বৈশিষ্ট্য ভিন্ন রকমের হয়। ওকে, এটা আরেকটা মত। উনি বলতে চাইলো দেখেন আপনি তো লোহার একরকম ধর্ম পাইছেন, স্বর্ণের একরকম ধর্ম পাইছেন, আপনি যদি লোহার কিছু পরমাণু নেন, ধরো একটা লোহার টুকরা আমি নিলাম, তো লোহার টুকরার পরমাণু টুকরার মধ্যে সকল ধর্ম, সকল প্রপার্টিজ ডিফারেন্ট হবে, তারা সেম হবে না। ভালো কথা, লোহার স্বর্ণ তো সেম হবে না, ভালো বলছে। আর বলছে যে পরমাণু সমূহ বিভাজিত, সৃষ্টি বা ধ্বংস হতে পারে না। উনি বলছে আপনি পরমাণু এমন একটা জিনিস, এটাকে আর ভাঙতে পারবেন না। অ্যারিস্টটল বলছিল ভাঙতে পারা যাবে, উনি বলে দিছে যে না, এটাকে আসলে ভাঙা যাবে না। কনাদ আসলে আগে যা বলছিল সেটাই সত্য। এখন তোমরা আমাকে একটা কথা বলো যে ভাইয়া, হ্যাঁ, এখানে ওকে, ওকে, এখন একটু খেয়াল করো, তোমরা আমাকে একটু বলো ভাইয়া, এই যে চারটা পয়েন্ট আছে, হ্যাঁ, এক নাম্বার পয়েন্টে আসলে উনি জাস্ট নাম দিছে, এক নাম্বার পয়েন্টে তেমন কিছু নাই। শেষের তিনটা পয়েন্ট নিয়ে বলো, এই শেষের তিনটা পয়েন্টের মধ্যে কয়টা পয়েন্ট আসলে সত্য, কয়টা পয়েন্ট সত্য আর কয়টা পয়েন্ট আসলে সত্য না, কয়টা পয়েন্ট সত্য এবং কয়টা পয়েন্ট সত্য না, এটা একটু বলো। এই তিনটা পয়েন্টের মধ্যে কয়টা পয়েন্ট সত্য তোমাদের কি মনে হয়, এই তিনটার মধ্যে কয়টা পয়েন্ট সত্য? বলো বলো বলো, দেখি তোমরা আইডিয়া করো তো এখানে কয়টা কথা সত্য আর কয়টা কথা মিথ্যা। কেমন আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। 3টা পয়েন্ট কারেক্ট ইসমাম বলছে, লাস্টের 3টা সত্যি না। ওকে, লাস্টের 3টা ফলস। দার্শনিক কি? আচ্ছা, দার্শনিক কি, আসলে দার্শনিকের সংজ্ঞা দেওয়াটা কঠিন। বাট দার্শনিক কাদেরকে বলে একটু, মানে যদি আমি বুঝাইতে চাই, কোনো বইয়ের সঙ্গে আমাকে, আমি জানি না দার্শনিকের। কিন্তু ধরো এরকম, আমরা তো বিভিন্ন জিনিস ধরো আমরা দেখি, আমরা একটা কমেন্ট করে ফেলি যে এটা এরকম, এটা ওইরকম। কিন্তু দার্শনিক যারা, ওনারা অনেক জ্ঞানী ব্যক্তি হন বেসিক্যালি, এবং একটা দীর্ঘদিন ধরে ওনারা কোনো একটা কিছু নিয়ে চিন্তা করেন, অনেক দিন ধরে পর্যবেক্ষণ করেন, এবং ফাইনালি ওনারা একটা সিদ্ধান্ত দেন যে এটা এরকম। তো ওইখানে কিন্তু বৈজ্ঞানিক গবেষণা এরকম করা হয় না, কিন্তু ওনারা এটা নিয়ে অনেক থিঙ্ক করেন, অনেক বেশি পর্যবেক্ষণ করেন। এমনও দেখা যায় ওনারা একটা কথা বলার জন্য 15 বছর, 20 বছর, এমনকি সারা জীবন হয়তো কাটাই দিছেন। ঠিক আছে, তো এই জিনিসগুলা যারা এরকম সাধু ছিল, তাদেরকে দার্শনিক বা ফিলোসোফার বলা হয়। ঠিক আছে, যেমন অনেকের অনেক রকম ফিলোসফি থাকে। হ্যাঁ, তুমি দেখবে যে ফিলোসফি একটু বড় হলে তোমরা বিভিন্ন ধরনের ফিলোসফি নিয়ে পড়াশোনা করবা। যেমন দেখো, আমি যদি বলি যে আসলে ফিলোসোফারদের কাজ কি, ধরো এই যে সাফল্য, হ্যাঁ, আমরা বলি না সাফল্য। এখন সাফল্য কারো কারো মতে সাফল্য হলো টাকা, কারো কারো মতে সাফল্য হলো জ্ঞান,
কারো কারো মতে সাফল্য হলো সম্মান, হ্যাঁ, মানে এরকম আরো অনেক কিছু হইতে পারে। কারো কারো মতে সাফল্য হলো পাওয়ার। এখন কিছু কিছু পার্সন, কিছু কিছু পার্সন বলতে অনেক জ্ঞানী ব্যক্তি, তারা বুঝাইতে চান যে না, সাফল্য মানে আপনি টাকা অর্জন করা। এই যে এটা হলো তোমার দর্শন, এটা তোমার বিশ্বাস, ঠিক আছে? তুমি যদি বলো যে হ্যাঁ সাফল্য হলো টাকা অর্জন করা, এটা তোমার দর্শন। এখন তুমি যদি এটার পক্ষে অনেক দিন ধরে অনেক পর্যবেক্ষণ করে অনেক জ্ঞানমূলক কিছু প্রমাণ তুমি উপস্থাপন করতে পারো, তাহলে তোমাকে আমরা ধীরে ধীরে দার্শনিক বলতে থাকবো, ঠিক আছে? আবার ধরো আরেকজন বললো যে না, সাফল্য মানে হলো জ্ঞান অর্জন করা, এখানে টাকা পাওয়ার এগুলো আমার আছে কি না এগুলো ম্যাটার করতেছে না। তো এটাও আরেকটা দর্শন, মানে এক একটা এক্সপেক্ট, হ্যাঁ, এগুলাকে বলা হয় দর্শন, এগুলোকে বলা হয় ফিলোসফি। আর যারা এগুলো নিয়ে কাজ করে তাদের বলে ফিলোসোফার বা দার্শনিক। তো যাই হোক, এটা আমাদের আউট অফ টপিক। আচ্ছা, এখন অনেকে অনেক ধরনের মতামত দিছো। ওকে স্যার, বেশি লেট করলাম না? না, খুব একটা লেট হয় নাই। দেখো, এই যে লাস্টের যে তিনটা পয়েন্ট আছে, প্রথম পয়েন্টে তো ভাই ভুল হওয়ার কিছু নাই, ওখানে ওর নাম দিছে পরমাণু, নাম যা দেয় তাই সত্য। কিন্তু পরের তিনটা পয়েন্টের মধ্যে আসলে তিনটা পয়েন্টই ভুল প্রমাণিত হয়েছে। তিনটা পয়েন্টের মধ্যে তিনটা পয়েন্টই ভুল। যেমন এইটা কেন ভুল? পরমাণু সময় বিভাজিত সৃষ্টি বা ধ্বংস হতে পারে না। এইটা ভুল হওয়ার কারণ হলো, দেখো আমরা তো এখন জানি যে পরমাণুগুলোকে বিভাজিত করা যায়। বিভাজিত করা যায় না? যায়। পরমাণুকে যদি কেউ একজন এখন এসে বিভাজিত করে, পরমাণুকে যদি ভাঙে, সে আসলে ইলেকট্রন পায়, প্রোটন পায়, নিউট্রন পায়। তাহলে কে বলছে বিভাজিত করা যায় না? আবার বলছে সৃষ্টি নাকি করা যায় না। তুমি এখন পর্যায় সামনের দিকে তাকাইলেই দেখবা যে ম্যানমেড অনেকগুলা মৌল আছে। তো তাহলে ল্যাবে এখন পরমাণুকে সৃষ্টিও করা যাচ্ছে, ঠিক আছে? ধ্বংসের ব্যাপারটা আমি শিওর না, ধ্বংস অ্যাকচুয়ালি এখনো করা যায় না। হ্যাঁ, মানে আংশিক সত্য তুমি বলতে পারো, হ্যাঁ, বাকিটা কিন্তু এটা মিথ্যা। একটা মানে মিথ্যা বলতে ব্যাপারটা এমন না যে ভুল প্রমাণিত হয়েছে আর কি। ওকে, এবার দেখো পরের কথাগুলা কি, উপরেরটা দেখি বা এটা দেখি। উনি বলছে একই পদার্থের পরমাণুসমূহের আকার, ভর এবং অন্যান্য সকল বৈশিষ্ট্য একই রকমের হয়। এই কথাটা যেদিন থেকে আসলে আইসো বার আবিষ্কৃত হয়েছে, কি আবিষ্কৃত হয়েছে ভাইয়া? আইসো বার আবিষ্কৃত হয়েছে, ওই দিন থেকে এই কথাটা আসলে ভুল প্রমাণিত হয়ে গেছে। কিভাবে ভুল প্রমাণিত হয়েছে ভাইয়া বলো তো? এই আইসো বার মানে কি আগে আমাকে একটু বলো। আইসো বার মানে হলো ভাইয়া একই পদার্থের একাধিক পরমাণু, একাধিক পরমাণু যাদের ভর সংখ্যা ডিফারেন্ট। যাদের কি ডিফারেন্ট? যাদের ভর সংখ্যা ডিফারেন্ট, তাদেরকে পরস্পর পরস্পরের আইসো বার বলা হয়। যেমন দেখো হাইড্রোজেনের দুইটা পরমাণু, তাদের মধ্যে কি হয়েছে? তাদের ভর সংখ্যা আসলে ডিফারেন্ট। একটার ওয়ান, পারমাণবিক সংখ্যা একই, যেহেতু তারা একই পরমাণু, আর তাদের ভর সংখ্যা একজনের ওয়ান আরেকজনের টু। কিন্তু উনি তো বলছে একই পদার্থের পরমাণু সমূহের আকার, ভর, অন্যান্য সকল বৈশিষ্ট্য একই রকম হয়। দেখো একই পদার্থের সকল পরমাণুর ভর কি একই হইছে? একই নাও হইতে পারে, যেমন আইসো বার। তো তখন তো এগুলো আবিষ্কার হয়নি, 1803 সাল, সে 200 বছর আগের কথা। তো পরে যখন আবিষ্কৃত হয়েছে তখন এই কথাটাও কি হয়ে গেছে? ভুল প্রমাণিত হয়ে গেছে। তারপরে একটু খেয়াল করো, এরপরের যে পয়েন্টটা, ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণু সমূহের আকার, ভর এবং অন্যান্য সকল বৈশিষ্ট্য ভিন্ন রকম হয়। এই জিনিসটা, এই আইসো বার না, এটা হলো আইসোটোপ, সরি, হ্যাঁ, এটা হলো আইসোটোপ আবিষ্কৃত যখন হয়েছে। আইসোটোপ, এই যে এই দুইজন হলো পরস্পর পরস্পর আইসোটোপ। আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান। সরি, সরি, ওকে, আইসোটোপ। এবার আসো পরেরটা। পরেরটা কেন ভুল প্রমাণিত হয়েছে? পরেরটা ভুল প্রমাণিত হয়েছে আইসো বার আবিষ্কারের পরে। এটা আইসো বার, উনি বলছে কি ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণু সমূহের আকার, ভর, অন্যান্য সকল বৈশিষ্ট্য নাকি ভিন্ন রকমের হয়। কিন্তু ভাই আমরা তো জানি যে আইসোবার বলতে একটা জিনিস আছে, যেমন ধরো আর্গন এবং ক্যালসিয়াম। দেখো আর্গন আর ক্যালসিয়াম দুইটা কিন্তু ভিন্ন পদার্থ, ঠিক না? ভিন্ন পদার্থ। এখন উনি কি বলছিল? উনি বলছিল ভিন্ন পদার্থের পরমাণুর আকার, ভর, সকল বৈশিষ্ট্য নাকি ভিন্ন রকমের হবে। কই ভাই, আর্গনের ভরও তো 40, ক্যালসিয়ামের ভরও তো 40। তাহলে তাদের সকল বৈশিষ্ট্য কি ভিন্ন হয়েছে? নাকি কিছু বৈশিষ্ট্য সেম হয়েছে? যেখানে ভর আসলে সমান, সেটাকে বলা হয় আইসোবার। তোমরা 9-10-এ এটা পড়ছো, ঠিক আছে?
তো এখানে আসলে আইসো বার আইসোটোপ নিয়ে আমি ডিটেলসে যাব না, জাস্ট তোমাদেরকে যেগুলো আছে ওগুলাই আইডিয়া দিলাম। তবে ইন্টারমিডিয়েটে তোমরা দেখবে যে যখন গুণগত রসায়নের আলোচনা শুরু হবে, আইসো বার, আইসোটোপ, আইসোটোন, আইসো ইলেকট্রন, হ্যাঁ, আইসো স্টার, এরকম অনেকগুলা পড়াশোনা চলে আসবে। ঠিক আছে, ওকে ওকে। এবার তাহলে একটু খেয়াল করো ভাইয়া, এই গেল আমাদের ডাল্টনের মতবাদ জিনিসটা গেল, এবং ডাল্টনের মতবাদ আমরা দেখলাম যে উনি আসলে যা কথা বলছে মোস্ট অফ দা কথাই ভুল প্রমাণিত হয়েছে পরে। এখন এগুলো তো আর ধরেই ভুল প্রমাণিত হয় না, এগুলো ভুল প্রমাণ হইতে একটা টাইম নিছিল। প্রথম ভুল আসলে কবে প্রমাণ হয়েছিল? এই 1803 সালের পর, মনে রাখবা, ধরেই সবকিছু ভুল প্রমাণিত হয় নাই। এটা টাইম নিছিল অ্যারাউন্ড 94 ইয়ার্স, 94 বছর সময়। 94 বছর সময় আসলে কেন লাগছিল প্রথম ভুল প্রমাণিত হইতে? এর কারণ হলো এই যে 1897 সাল পর্যন্ত অপেক্ষা করা লাগছে, তখন হলো আসলে ইলেকট্রন আবিষ্কারের জন্য। দেখো 1803 সালে তো উনি ওগুলো বললো, বলার পরে 1897 সাল পর্যন্ত মানুষ এগুলোকে টোটালি অ্যাকসেপ্ট করছে। কিন্তু 1897 সালে ইলেকট্রন আবিষ্কার হয়েছিল। ইলেকট্রন আবিষ্কার হয়েছিল কিভাবে? ইলেকট্রন আবিষ্কার হয়েছিল ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে। ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছে। এবং কে আবিষ্কার করছে? আবিষ্কার করছেন হলো বিজ্ঞানী জে জে থমসন। বিজ্ঞানী জে জে থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার যখন করেছেন, তখন আসলে সবকিছু নড়ে চড়ে বসে। সবাই বললো, কি ভাই, আপনি না বলছেন পরমাণুর ভিতর আর কিছু পাওয়া যায় না, এখন তো পরমাণুর ভিতর একজন এসে ইলেকট্রনকে পাইলো, তাইলে তো আপনার কথাটা ভুল প্রমাণিত হয়ে গেল। তখন থেকে একটা গ্যাঞ্জাম শুরু হয়েছে। এবং এই গ্যাঞ্জাম দেখো তখনই, মানে জে জে থমসন তো সেই সেলিব্রিটি হয়ে গেছে, ওরে বাপ রে বাপ, আমি কি না কি আবিষ্কার করে ফেলছি। সে হইলো তখন তাড়াতাড়ি করে 1898 সালে একটা পরমাণু মডেল সে দেয়। পরমাণু মডেল। তুমি খেয়াল করো, এর আগে আমরা যতজনের নাম পড়ছি, আশ্চর্য কনাদ, তারপরে হলো তোমার অ্যারিস্টটল, ডাল্টন, এই তিনজনের কেউই কিন্তু পরমাণুর মডেল দেন নাই। ইভেন আমাদের যে ডাল্টন কাকু কিন্তু কি দিচ্ছেন? পরমাণুর মতবাদ দিচ্ছেন, ইটস নট মডেল। তাহলে সর্বপ্রথম মডেল আসলে কে দেন পরমাণু বিষয়ক? সর্বপ্রথম যে মডেলটা, এটাই হলো আমাদের এই থমসনের পরমাণু মডেল। সর্বপ্রথম এই পরমাণু মডেলে উনি আসলে কি কি বলছেন দেখো। ওনার মডেলের মূল কথাগুলো এখানে আমি 3টা পয়েন্ট লিখে রাখছি। ওনার পয়েন্টের মূল কথা হলো পরমাণু একটি ধনাত্মক চার্জের গোলক। তার মানে উনি বুঝাইতে চাচ্ছে যে পরমাণু, তুমি এখন আপাতত যেটা মাথায় রাখবে যে তুমি পরমাণু নিয়ে কিচ্ছু জানো না, জাস্ট তুমি 1898 সালে আসো এবং সেটা নিয়েই তুমি পড়াশোনা করতেছো। বলা হইলো পরমাণু একটি ধনাত্মক চার্জের গোলক। উনি বলতে চাইলে এই যে দেখেন, এটা হলো আমাদের পরমাণু এবং এটা হলো একটা ধনাত্মক চার্জের গোলক। দ্যাট মিনস এখানে এখানে এইভাবে পুরা জায়গাটাই আসলে ধনাত্মক চার্জ, মানে এমন না যেগুলো প্রোটন, পুরো জিনিসটাই আসলে ধনাত্মক। ধরো এটা একটা ফুটবল, এই ফুটবলটা চার্জই ধনাত্মক। উনি বললো যে পরমাণু একটি ধনাত্মক চার্জের গোলক। তো আমরা বললাম ঠিক আছে, এখন আপনি যে ইলেকট্রন আবিষ্কার করছিলেন 1 বছর আগে, ওগুলো কোথায় থাকে তাইলে? উনি বলল এই পরমাণু এর মাঝে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন গ্রথিত থাকে। গ্রথিত মানে গেথে গেথে থাকে। কিভাবে থাকে? গেথে গেথে থাকে। তো উনি বলল আমাদেরকে যে দেখেন ভাই, আমি যে ইলেকট্রনটা আবিষ্কার করছি, ইলেকট্রনগুলা এই ফুটবলের মধ্যে আপনার এই ধনাত্মক গোলকের মধ্যেই আমার ইলেকট্রনগুলো কি থাকে? গ্রথিত থাকে, গেথে গেথে থাকে। এখন দেখো পুরো গোলকটা, ফুটবলটা হলো পজিটিভ আর ইলেকট্রনগুলো হলো নেগেটিভ। পজিটিভের মধ্যে নেগেটিভগুলো গেথে গেথে আছে। তারপরে উনি বলল পরমাণু সার্বিকভাবে চার্জ নিরপেক্ষ। পরমাণু কি? সার্বিকভাবে চার্জ নিরপেক্ষ। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো উনি বুঝাইতে চাইলে এই যে গোলকের যে টোটাল যে পজিটিভ চার্জ আছে, গোলকের টোটাল যে পজিটিভ চার্জ আছে, গোলকের টোটাল যে পজিটিভ চার্জ, এইটা ইকুয়াল ছিল কিসের সমান ছিল? চার্জ অফ ইলেকট্রন। চার্জ অফ ইলেকট্রন। তার মানে এখানে পজিটিভ চার্জের ভ্যালু যা, ইলেকট্রনের চার্জ নেগেটিভ ভ্যালুও তা। পজিটিভ যত নেগেটিভ তত, দুইটা মিলে
কি হয়ে গেছে, চার্জ নিরপেক্ষ হয়ে গেছে। তোমরা আবার কেউ বইলো না যে এখানে প্রোটনের চার্জ যা, ভাই উনি প্রোটন সম্পর্কে জানতোই না, সো প্রোটনের চার্জ যা কথাটা হবে না, হবে হলো আমাদের পজিটিভ চার্জ যা তার সমান হলো ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, তোমরা বলো তো এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা। ওনার যে একটা ছোট মতবাদ, এটা সবাই বুঝতে পারছে কিনা, ছোট মডেল, সরি মতবাদ না, এটা মডেল। ওকে, বলো। ইন্তিসারক পিয়াস বলছে স্যার আবার একটু বলেন, বুঝি নাই। কি বুঝো নাই ভাইয়া, বলো তো এখানে কোনটা বুঝো নাই। এখানে দেখো সবই লিখে আছে, মানে এখানে না বুঝার মতো কোনটা আছে একটু স্পেসিফিকলি বলো, তাইলে আমি দেখতেছি। বলো। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। যে যে থমসন অস্তিত্ব আবিষ্কার করছিলেন স্টোনি নামকরণ করেন, ইয়েস। স্টোনি নামকরণ করেন। আচ্ছা, এগুলার না মানে যদি আমরা ডিটেলসে যাই তাহলে এরকম আরো অনেক অ্যামেজিং অ্যামেজিং কিন্তু নাম কাহিনী চলে আসে। এই যে ধরো ক্যাথোড রশ্মি পরীক্ষা, আমরা তো সহজে লিখে ফেললাম, এই পরীক্ষাটাও কিন্তু এত সহজ ছিল না। ঠিক আছে, এই ক্যাথোড রশ্মি পরীক্ষার জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে। সো পড়লে আসলে আমরা চাইলে ওগুলা সহ পড়তে পারি, বাট আমি আজকে অত ডিপে যাব না, আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি আর কি। ঠিক আছে, এখন এই মডেলটা উনি মানুষকে তখন বুঝাইতে লাগলো যে দেখেন ভাই, এই যে পরমাণু নামের একটা জিনিস আছে না, যেটা ডাল্টন বলছিল, এই ডাল্টনের কথা কিন্তু আংশিক সত্য। পরমাণু দিয়ে গঠিত, কিন্তু উনি বলছে পরমাণুকে ভাঙা যায় না, কিন্তু আমি দেখাইছি পরমাণুকে ভাঙা যায়। পরমাণুকে ভাঙলে ইলেকট্রন পাওয়া যায়। তো মানুষ বললো যে ভাই তাইলে পরমাণু দেখতে কেমন একটু বলেন তো। মানে কেউ তো পরমাণু খালি চোখে দেখে নাই, কেউই দেখে নাই, থমসন নিজেও দেখে নাই। তো এটা হলো মডেল, একটা অ্যাজাম্পশন দিছে আর কি, যে হ্যাঁ এরকম এরকম হইতে পারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে। তো উনি তখন মানুষকে বোঝানোর জন্য বললো যে দেখেন, এই যে তিনটা পয়েন্ট, পরমাণু ধনাত্মক চার্জের গোলক, এর মাঝে মাঝে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন গঠিত থাকে, পরমাণু সার্বিকভাবে চার্জ নিরপেক্ষ। এত কিছু বলার পরে একদল মানুষ তখন বলতো ওই যে পিয়াসের মতো বন্ধুত্ব, ভাই বুঝি নাই। তো বুঝে নাই যখন মানুষ বলছে, উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, দেখেন আপনাদেরকে বুঝাচ্ছি কিভাবে বুঝাবো। উনি বলল আপনারা তো বাসায় সবাই তরমুজ খাইছেন না। তো সবাই বললো যে হ্যাঁ ভাই তরমুজ খাইছি। তো উনি বলল দেখেন, তরমুজের মধ্যে এই যে পুরা লাল, যেটা ধরো আমরা সবুজ খোসা ফেলে দিছি, তরমুজ এখন পুরাটা লাল আছে, এই পুরা লালটা হলো পজিটিভ চার্জ। এই পুরা লালটা কি, পুরা লালটা হলো পজিটিভ চার্জ। আর ওই লালের মধ্যে মধ্যে যে বিচিগুলা গাঁথা আছে, এগুলা হলো আমাদের ইলেকট্রন। তার মানে পুরো এই লালটা হলো পজিটিভ চার্জ, আর মাঝে মাঝে নেগেটিভ চার্জের ইলেকট্রন গাঁথা। তো এই যে তরমুজ দিয়ে উনি বুঝাইছে মানুষকে, এই জন্য এই মডেলটার আরেকটা নাম হইছে তরমুজ মডেল। এই মডেলটার আরেকটা নাম কি, তরমুজ মডেল। এখন অনেকে ধরো বললো যে ভাই আমি তো তরমুজ চিনি না। তোমরা চিনো সবাই তরমুজ নাকি, তোমরা আবার চেনো না অনেকে। তো তোমাদের মধ্যে কেউ একজন বললো ভাই তরমুজ তো জীবনে দেখি নাই, তরমুজ তো চিনি না। তো আমরা তখন বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই, তুমি তো পুডিং খেয়েছো না জীবনে, পুডিং। পুডিং এর মধ্যে কি করা হয়, পুডিংটা বানানোর পরে পুডিং এর উপর কিশমিশ, বাদাম, হুম, তারপরে চেরি, বিভিন্ন জিনিস আমরা ছড়াই ছিটাই দেই। দেখো এরপরে পুডিংটা উপরের দিক থেকে তাকাইলে কিন্তু এরকমই দেখা যাবে, পুডিংটা তাকাইলে কিন্তু এরকমই দেখা যাবে। তখন উনি বলল যে এই মডেলটার আরেকটা নাম হলো প্লাম পুডিং মডেল। ঠিক আছে, প্লাম পুডিং মডেল, প্লাম পুডিং মডেল, এবং এটাকে আবার কিসমিস মডেলও বলা হয়। ঠিক আছে, একটা মডেলের তিনটা নাম, সবগুলো নামই কি, সবগুলো নামই খাবারের নামের সাথে দেওয়া হয়েছে, প্লাম পুডিং, কিসমিস, এই সেই হ্যান ত্যান। ঠিক আছে, ওকে। তো এই গেল আমাদের প্রথম মডেল, একদম ইজি। হুম। কি পিয়াস, ওকে। তরমুজ চিনো সবাই, ওয়াল্লাহ তোমরা তো দেখি অনেক কিছু চিনো। ঠিক আছে, ওকে। এবার আসো, তাইলে থমসনের মডেল, এখন এই মডেল যে ভাই সত্য না, বা এই মডেল যে খুব বেশি দিন টিকবে না, এটা আমরা অলরেডি বুঝতেছি। ঠিক আছে, এই যে উঠতে এসে বলতেছে স্যার পুডিং চিনি না। আই হাই, এখন আবার আমি থমসনকে ডেকে নিয়ে আসবো যে ব্রো, এমন একজনকে পাইছি ও তরমুজও চিনে না পুডিংও চিনে না, এবার আরেকটা কিছু দিয়ে ওরে বুঝান। আহা, আহা,
ওকে। তো গেল ভাই কাহিনী যে এই পর্যন্ত ও আসলে ইলেকট্রন আবিষ্কার করে অনেক বেশি লিখে ফেলছে, এটা আসলে ঠিক হয় নাই। এরপরের কাহিনীটা আসলে কত সালে, এই কাহিনীগুলো তোমরা জানো, এগুলোতে আমি জন্য খুব বেশি টাইম ওয়েস্ট করব না। আমাদের বইতে আসলে ডাল্টন ছিল না, থমসন ছিল না, এই জন্য ওগুলো আমি একটু টাইম নিছি, কিন্তু এখানে অত আর টাইম নিব না। এরপরে হলো আসলে রাদারফোর্ড। রাদারফোর্ড তোমরা জানো যে উনি ভুলে একটা জিনিস আবিষ্কার করে ফেলছিল। হ্যাঁ, উনার ভুলে কি আবিষ্কার করছিল, উনি 1911 সালে দেখা গেল যে ভুলে আলফা কণা উনি আবিষ্কার করে ফেলছিল। তো আলফা কণা জিনিসটা কি, আলফা কণা জিনিসটা কি, আলফা কণা জিনিসটা হলো আসলে একটা হিলিয়াম নিউক্লিয়াস। ঠিক আছে, হিলিয়াম, পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা 4 এবং 2+। নিউক্লিয়াস যেহেতু দুইটা চার্জ তার কি হয়ে গেছে, সে ছেড়ে দিছে, বা দ্বি ধনাত্মক হিলিয়াম বলা হয়। তো আলফা কণা যে জিনিস, এটা আসলে একই জিনিস। তো উনি এটা আবিষ্কার করছে। কারণ আবিষ্কার করে উনি ধরো সবার বাসায় বাসায় গিয়ে বলতেছে, এই ভাই ভাই আমি না আলফা কণা আবিষ্কার করছি। তোমার যেগুলো আলফা কণা কি, তুমি বললো আলফা কণা একটা হিলিয়াম নিউক্লিয়াস যার পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা 4 এবং চার্জ হলো +2। এরপরে মানুষের কোশ্চেনটা কি থাকে, এরপরে মানুষ প্রশ্ন করে, ভাই এটা দিয়ে কি করে, আলফা কণা দিয়ে কি করে তো যায় না, মানে আবিষ্কার করছে কিন্তু সে তো জানে না আলফা কণা দিয়ে কি করে। তখন ধরো উনি বাসায় গেছে, বাসায় গিয়ে মন খারাপ করে বসে আছে। তো আলফা কণা ধরো একবার এদিকে মারে, একবার এদিকে মারে, একবার এদিকে মারে, এক একবার এক এক দিকে উনি আলফা কণা মারতেছে। তো মারতে মারতে উনি চিন্তা করলো, আচ্ছা যে যে থমসন যে একটা মডেল দিছিল, ওই মডেলটা একটু চেক করি। তো উনি তো পরমাণু নিয়ে সেই পণ্ডিতি দেখাইছে যে একদম একটা মডেল বানাই ফেলছে। সো আমি একটা সেট বানাবো এখন, এই সেট মধ্যে আমি চেক করব যে থমসনের মডেলটা ঠিক আছে কিনা, এবং উনি এরকম একটা সেট বানান। ওনার সেট মধ্যে কি কি থাকে একটু খেয়াল করো। এখানে একটা রিং এর মতো জিনিস থাকে, এখানে একটা রিং এর মতো জিনিস থাকে। এই রিং এর মতো জিনিসটার কি হলো, এটা হলো জিঙ্ক সালফাইডের একটা পর্দা। ঠিক আছে, এখানে ইংলিশে লেখা আছে লুমিনিসেন্ট স্ক্রিন টু ডিটেক্ট স্ক্যাটার্ড আলফা পার্টিকেল। তোমরা এই কাহিনীগুলো জানো। সেট 1 নাম্বার তাইলে উপাদান ছিল জিঙ্ক সালফাইড। তারপরে ভাইয়া কি ছিল, তারপরে তোমরা জানো যে এখানে একটা মাঝে স্বর্ণের পাতলা একটা ফয়েল পেপার রাখা হয়েছিল, স্বর্ণপাত রাখা হয়েছিল। 2 নাম্বার ছিল পাতলা স্বর্ণপাত। ঠিক আছে, পাতলা স্বর্ণের পাত রাখা হয়েছিল। তারপরে ভাই এখানে কি রাখা হয়েছিল, যাতে রেডিয়াম রাখা হয়েছে, যাতে এখান থেকে আলফা কণা যাইতে পারে। আলফা কণা তো আর এমনি এমনি আসবে না, তো এখানে উনি হলো রেডিয়াম রাখছিল। ঠিক আছে, রেডিয়াম থেকে প্রতিনিয়ত আলফা কণা বের হয়, তো এই জন্য উনি রেডিয়াম রাখছিল। অ্যান্ড বসে বসে উনি দেখতেছিল। এবং উনি কি কি দেখলো, উনি যখন স্বর্ণের মধ্যে মারলো, উনি 3টা ঘটনা দেখলো। যে বেশিরভাগ কণায় দেখো, এখানে ওগুলো লিখে আছে যে বেশিরভাগ কণা আসলে যেমনি আসছে সোজা সুজি চলে গেছে, তারা কারোর সাথে গ্যাঞ্জাম করে নাই, যে বেশিরভাগ কণা যেমনি আইছে অমনে চলে গেছে। তারপরে উনি দেখছে যে অল্প সংখ্যক আলফা কণা, কিছু সংখ্যক আলফা কণা, তাদের পথ আসলে বেঁকে গেছে, কেউ এভাবে চলে গেছে, কেউ এদিকে গেছে, কেউ এদিকে গেছে, কেউ এদিকে গেছে, এদের পথ আসলে বেঁকে গেছে। তারপরে ভাইয়া কি হয়েছে, তারপরে দেখতে খুবই অল্প সংখ্যক আলফা কণা, মানে 20,000-এর মধ্যে একটা কণা, ও কি করলো, ও গেল আবার উল্টা পথেই ফিরে আসছে। এই 3টা ছিল ওনার পর্যবেক্ষণ, মানে এই 3টা উনি দেখছে যে হ্যাঁ এই 3টা ঘটনা ঘটে, হয় সোজা গেছে, নাইলে বেঁকে গেছে, নাইলে হলো উল্টা দিকে ঠিক ফিরে চলে আসে। এগুলো তোমরা জানো। এরপরে উনি কি করলো, উনি হলো একটা মডেল দিল। প্রথমে তো সেট বানাইলো, এই যে সেট আপটা তোমরা দেখলা, পর্যবেক্ষণ করলো, এবং উনি দেখলো যে না, আমাদের ব্রো আসলে যেরকম বলছিল, মানে থমসন ব্রো আসলে যেরকম বলছিল, বাস্তবতা আসলে ওই রকম না। বাস্তবতা কিরকম, বাস্তবতা আসলে ভিন্ন। বাস্তবতা আমাদেরকে বলছে, ওকে, তো বাস্তবতা দেখা গেছে কি, উনি বললো যে দেখেন ভাই, থমসন যা বলছে সব সত্য না, একটা পরমাণু আসলে দেখতে এরকম। ঠিক আছে, এটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তৈরি করা একটা ফটো। তো এই ফটোটা অনেক অথেন্টিক ফটো। তো এখানে উনি বুঝাইতে চাইছেন যে পরমাণুর কেন্দ্রে আসলে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যেই সব ভর থাকে, বাকি বাইরের এগুলো হাবুসি সাবুসি চুলের মতো, এগুলো আসলে হুদাই। ঠিক আছে, এগুলার মধ্যে ইলেকট্রন যার যার মতো করে ঘুরতে থাকে। হ্যাঁ, এবং তারা সৌরজগতের কক্ষপথের ন্যায় ঘুরতে থাকে। হ্যাঁ, এগুলো বহুত কাহিনী তোমরা পড়ছো, এবং পরে একটা মডেল তোমরা পড়ছো, এবং পরে আবার দেখছো যে ওই মডেলের মধ্যে আবার সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, 9-10 এগুলো পড়ছো না, যে সীমাবদ্ধতা কি, যে আমাদের এই গ্রহগুলার মতো কেমনে ঘুরবে, গ্রহগুলোতে তো চার্জ নাই, কিন্তু ইলেকট্রনের মধ্যে তো চার্জ আছে। এই সব বহুত কাহিনী টাহিনী কইরে আমাদের
রাদারফোর্ডের মডেলটাও কি হয়ে গেল, বাদ হয়ে গেল, না রাদারফোর্ডের মডেল আসলে চলে না, এটা ভালো না। এবং রাদারফোর্ডের মডেল, রাদারফোর্ড কিন্তু মডেলটা আসলে একা বানায় নাই। রাদারফোর্ডের মডেলটা বানানোর জন্য ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিল, ওনার যে স্টুডেন্ট ছিল, তার নাম ছিল বোর। বোর দেখতে পেলো যে আরে এ তো ব্যাপক কাহিনী, এ তো বস তো ফেল করছে। তখন বোর যেটা করলো যে না, সে আরো বেশি পড়াশোনা করে 1 বছর পরে 1913 সালে, এটা কত সালে, 1913 সালে, তোমরা অলরেডি জানো এই সালগুলা, 1913, 1913 সালে সে কি করলো, কোয়ান্টাম মেকানিক্সের সাথে মিলায়ে আরো পড়াশোনা করে সে হলো আরেকটা মডেল দিল। এবং তার মডেলে 3টা ইয়ে ছিল, প্রস্তাব ছিল। প্রথমটা ছিল শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। ও বলছে যে শক্তি স্তর বা স্থির কক্ষপথের মধ্যে ইলেকট্রনগুলা থাকে, যেটা আসলে আমাদের রাদারফোর্ড বলতে ব্যর্থ হয়েছিল। তো স্থির কক্ষপথকে আবার এন দ্বারা প্রকাশ করছে, এন ইকুয়াল টু কে, এল, এম এবং এন। এটা কে বলছে, এগুলো বোর বলছে। তারপর বলছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। কৌণিক ভরবেগ হলো এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। তোমরা এগুলো 9-10-এ দেখছো। তারপর বলছে শক্তির বিকিরণ সম্পর্কিত একটা প্রস্তাব ছিল, বলছে যদি ইলেকট্রন আসলে এক শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে সে যদি যাইতে হয়, তাকে শক্তির শোষণ অথবা বিকিরণ করতে হবে। বলছে ধরো সে যদি মুভ করতে চায়, হ্যাঁ মুভ করতে চায়, ধরো এই যে ধরো এটা হলো মাঝে আমাদের নিউক্লিয়াস আছে, শক্তি ইলেকট্রন যদি নিচ থেকে উপরে উঠতে চায় অথবা উপর থেকে নিচে আসতে চায়, নিচ থেকে উপরে গেলে তাকে শক্তি শোষণ করতে হয়, উপর থেকে নিচে আসলে শক্তি বিকিরণ করতে হয়। কত হলো সে শক্তি শোষণ করুক অথবা বিকিরণ করুক, যে পরিমাণ এনার্জি নিয়ে আসলে এখানে এক্সচেঞ্জ হবে, শোষণ হোক বিকিরণ হোক যেটাই হোক, ওইটার পরিমাণ হলো এইচ নিউ। ওইটার পরিমাণ কি, এইচ নিউ। এবং এই এইচ নিউকে কিন্তু চাইলে আবার লেখা যায়, এটাকেই আবার লেখা যায় এইচ সি বাই ল্যামডা। এটাকে কি লেখা যায়, এইচ সি বাই ল্যামডা। তো আমরা যখন আসলে এই টপিকগুলো মেইন পড়বো, এখন তো ফাউন্ডেশনে তোমাদেরকে আইডিয়া দিচ্ছি, আমরা যখন এগুলো মেইনলি পড়বো, তোমরা দেখবা যে এই বোরের মডেল থেকে, বোরের মডেলের সাকসেস কিন্তু আসলে অনেক অনেক সাকসেস। কেমন সাকসেস, তুমি এই বোরের মডেলকে ব্যবহার করে তুমি চাইলে, বোরের মডেলকে ব্যবহার করে চাইলে আমরা পরমাণুর ব্যাসার্ধ বের করে ফেলতে পারি। পরমাণুর না, বলতে পারি যে কক্ষপথের ব্যাসার্ধ। ঠিক আছে, এই বোরের মডেলকে ব্যবহার করে, এটা সাফল্য হইল, বোরের মডেলকে ব্যবহার করে কক্ষপথের ব্যাসার্ধ আসলে বের করা যায়। তারপরে হলো কক্ষপথের আসলে ইলেকট্রন যে ঘুরতেছে, ওই ইলেকট্রনটার শক্তি আসলে কতটুকু তার মধ্যে থাকবে, হ্যাঁ, যেটাকে আমরা বলতে পারি যে স্থিতিশক্তি তার মধ্যে কতটুকু থাকবে, এটা আমরা বের করতে পারি। এগুলা তোমরা দেখবা যখন মেইন পড়াটা পড়বা, এই প্রত্যেকটার জন্য অনেক সুন্দর সুন্দর সূত্র আসবে। যেমন কক্ষপথের ব্যাসার্ধের জন্য এখান থেকে একটা সূত্র প্রমাণ করা যায়, আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এটা তোমরা প্রমাণ করবা বোরকে দিয়ে। বুঝতেছো বোর কত পাওয়ারফুল। ইলেকট্রনের শক্তি বের করা যায়, তারপরে ইলেকট্রনটা যখন ঘুরতেছে তখন ওই অবস্থায় ইলেকট্রনটা কত বেগে ঘুরতেছে এটাও বের করা যায়। মানে অ্যামেজিং একটা জিনিস যে ভাই আমি চাইলে 3টা জিনিস বের করতে পারি, এনার্জি বের করতে পারি, যে কক্ষপথ দিয়ে ঘুরতেছে এই কক্ষপথ আসলে ব্যাসার্ধ কত সেটা বের করতে পারি, আবার আমি চাইলেই এখানে কত বেগে ঘুরতেছে সেটাও বের করতে পারি। তার মানে সাফল্য বলতে গেলে মাশাল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ, বোর মডেলের সাফল্য আসলে অনেক। কিন্তু বোর মডেলের তোমরা আবার জানো যে কিছু ব্যর্থতাও আসলে আছে। কোথায় ব্যর্থতা, সে আসলে ওই যে হাইড্রোজেন বা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ছাড়া সে কিছুকেই ব্যাখ্যা করতে পারে না। ঠিক আছে, সে আসলে কিছুকেই ব্যাখ্যা করতে পারে না। তো এই লিমিটেশনগুলো আবার দূর করার জন্য একটা সাল মনে রাখো, 1915 সাল। তোমরা তো মনে করো ভাই 1913 সালেই মনে হয় পরমাণুর কাহিনী শেষ, আসলে কাহিনী ওইখান থেকে মাত্র শুরু হয়েছে। এই 1915 সালে তখন হলো আবার আরেকটা মডেল দেওয়া হয়েছিল, সেটা হলো বোর মডেলকেই একটু ইডিট করে বিজ্ঞানী সমারফিল্ড একটা মডেল দেন। সেই মডেলটার নাম হলো বোর সমারফিল্ড মডেল। কি নাম,
এটার নাম হলো বোর সমারফিল্ড মডেল। বোর সমারফিল্ড বোর সমারফিল্ড মডেল। এখন কথা হলো ভাই, বোর সমারফিল্ড মডেল কি আমাদেরকে জানতে হবে? অ্যান্সার ইজ নো। তোমাদেরকে বোর সমারফিল্ড মডেল জানতে হবে না, জাস্ট এটা হলো বোর মডেলের একটু আপডেট ভার্সন ছিল 1915 সালে, বোর সমারফিল্ড মডেল। এবার আসো, ওকে ওকে, আমরা এই পর্যন্ত আসলাম। সেই যাত্রা শুরু করছিলাম খ্রিস্টপূর্ব 600 অব্দ থেকে এখন পর্যন্ত 1915 সাল পর্যন্ত আসতে পারলাম। 1915 সালে এই যে বোরের এইসব কাহিনী ফাহিনীর পরে এরপর একটা উল্লেখযোগ্য আবিষ্কার হয় ডি ব্রগলির দ্বৈত নীতি। আমার মূলত পড়াশোনা শুরু এখান থেকে। এতক্ষণ যা ছিল সবই 9-10 এর পড়াশোনাকে আমরা একটু মনে করার চেষ্টা করছি, নতুন কিছুই পড়ি নাই। বলে এতক্ষণ যে আলোচনাগুলো করছি এগুলো তোমরা বুঝতে পারছো কিনা, তাইলে আমরা একটু সামনের দিকে যাব, কারণ এখনকার পড়াগুলো আবার নতুন হবে, যেটা আগে তোমরা পড়ো নাই। সো আগের পড়াগুলো বুঝছো কিনা সবাই বলো। কেমিস্ট্রিতেও ফিজিক্স পড়া লাগতেছে। ফিজিক্সের কাজই হলো কেমিস্ট্রির বিভিন্ন জিনিসকে ব্যাখ্যা করে কেমিস্ট্রিকে হেল্প করা, ঠিক আছে? নাহলে ফিজিক্সের অ্যাকচুয়ালি তেমন কোনো কাজ নেই। ওকে, কি কি কমেন্ট করতেছো? রাদারফোর্ড যে বোরের স্টুডেন্ট, না বোর যে রাদারফোর্ডের স্টুডেন্ট আগে জানতাম না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এবার আসো, আর কে কি কমেন্ট করছো সবাই বুঝতে পারছি। ক্লিয়ার ক্লিয়ার, এগুলো একদমই সোজা জিনিস। অর্থি ওইলো যে পুডিং চিনে না, কিন্তু পড়াশোনা ক্লিয়ার, ঠিক আছে। স্যার একটু বড় করে দেখান প্লিজ, এত ছোট দেখা যায় না। বলো কি, এই তোমাদেরও কি দেখতে সমস্যা হচ্ছে? আই থিঙ্ক নো, আমাদের অন্য ব্যাচগুলোতে তো আমি এভাবেই লিখি। ওকে ভাই, মিসাইল কবে বানাবেন? হ্যাঁ বানাবো খুব দ্রুতই, আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়লে মিসাইল বানাবো। ওকে, এই তোমাদেরও কি দেখতে প্রবলেম হচ্ছে? বেশি ছোট লিখতেছি কি? ওকে ওকে, এবার আসো ভাইয়া, আমরা আমাদের আমরা আমাদের দ্বৈত নীতি জিনিসটা কি এটা একটু দেখি। এটা একটু বুঝার জিনিস আছে, এটা আগেরগুলোর মতো না। দ্বৈত নীতি, ডি ব্রগলির দ্বৈত নীতি, যদি আমি সালটা ভুল না করি, এটা 1924 সালে দেয়া হয়, এবং এটা দেওয়ার মাধ্যমে আমাদের চিরায়ত যত বিশ্বাস আছে সবকিছু ভেঙে যায়। মানে কেন আমাদের চিরায়ত বিশ্বাসগুলো ভেঙে যায় তোমাকে একটু বলি। সবাই একটু খেয়াল করো, আমরা তো ভাই প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা একটা জিনিস জানছি, ম্যাক্স প্লাঙ্কের যে তত্ত্ব, সেটা হলো ই ইকুয়াল টু এইচ নিউ অথবা এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। এবং আমরা আইনস্টাইনের একটা বিখ্যাত সূত্র জানি, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। কথা হইল ভাই, এনার্জি তো এনার্জি, একটা সূত্র এইচ নিউ এইচ সি বাই ল্যামডা, আর একটা ইকুয়াল টু এম সি স্কোয়ার, দুইটা এরকম ডিফারেন্ট কেন? এটার কারণ আছে। কারণটা কি আগে তোমাকে বলি, এবং দুইটা সূত্র তুমি চাইলেও হঠাৎ করে তোমার মনে হইলো যে বা এই দুইটা একই বলে দিলাম, এটা বলা যাচ্ছে না। কেন যাচ্ছে না? দেখো, আল্লাহর দুনিয়াতে যত কিছু আছে, আল্লাহর দুনিয়াতে যত কিছু আছে সব কিছুকে মানুষ বিশ্বাস করতো দুই ভাগে তারা বিভক্ত, দুই ভাগে তারা বিভক্ত। কি কি ভাগ? একটা হলো শক্তি এবং আরেকটাকে বলা হইতো পদার্থ, ঠিক আছে? একটাকে বলা হইতো শক্তি, আরেকটাকে বলা হইতো পদার্থ। এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে, ভাই আমি শক্তি আর পদার্থের মধ্যে আলাদা করব কিভাবে, কার প্রপার্টি কি, ধরো আমি বললাম মানুষ আর গরুর মধ্যে তুমি কেমনে পার্থক্য করবো? মানুষের বুদ্ধি আছে, গরুর বুদ্ধি নেই, সবচেয়ে যেটা সিগনিফিকেন্ট। তো বলা হলো যে পদার্থ যে, তার আসলে ভর আছে, আর যেই বেচারা শক্তি, তার তো ভর নাই, কিন্তু তার হলো তরঙ্গ দৈর্ঘ্য আছে, কারণ শক্তি আসলে তরঙ্গ দিয়ে চলে। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি তোমরা জানো, যে শক্তি এভাবে চলে, তরঙ্গ আকারে চলে। হ্যাঁ, শক্তি তরঙ্গ আকারে চলে। তো একটা চূড়া থেকে আরেকটা চূড়ার যে দৈর্ঘ্য, এটাকেই তরঙ্গ দৈর্ঘ্য অথবা ল্যামডা বলে। আর ভর কাকে বলে আমরা অলরেডি জানি। ভর কাকে বলে আমরা অলরেডি জানি। তো এর বাইরেও আবার এই পদার্থকে তুমি বলতে পারো যে পদার্থ যেই কথা, কণা আসলে একই কথা, আর শক্তি যেই কথা, তরঙ্গ আসলে একই কথা, ঠিক আছে? তরঙ্গ আসলে একই কথা।
এখন তোমাকে যদি বলি আমি, আমার হাতে যে মার্কারটা তুমি দেখতেছো, এই মার্কারটা কি কণা নাকি তরঙ্গ? তুমি বললো ভাই এটা তো একটা ভর আছে, তার মানে এটা একটা কণা। আমি যদি বলি যে ভাইয়া এই যে স্মার্ট বোর্ড কণা না তরঙ্গ? ভাইয়া এটা তো ভর আছে, এটা কণা। ভাই যে মানুষ, আমি জলজান্ত মানুষ দাঁড়াচ্ছি, এটা কণা না তরঙ্গ? ভাই আপনার তো ভর আছে, আপনি তাহলে কি কণা। আমি যদি বলি বাতাস, তুমি বলো ভাই বাতাসেরও কিন্তু একটা ভর আছে, তার মানে বাতাসও কণা, এবং আমরা এই জন্য ওকে বায়ু কণা বলি। ভাই যদি আমি বলি, আলো, 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 এই যে তোমরা যে আলোটা দেখতে, তোমাদের চোখে যে আলোটা আসতেছে, লাইটটা আসতেছে ফোনের ডিসপ্লে থেকে, যে আলোটা তোমার চোখে যাচ্ছে, এটা কি? এটা কি? এটা কি ভাই তরঙ্গ নাকি এটা কণা? তরঙ্গ হইলে, কণা হইলে তার ভর থাকবে, তরঙ্গ হইলে সে এইভাবে তরঙ্গ আকারে যাবে। এখন আলোটা আসলে কিভাবে যায়, তোমরা আমাকে এই কয়েকটার অ্যান্সার দিবা। আলো, বায়ুটা অলরেডি আমি বলছি, বায়ু। তারপরে ধরো তোমার ফোনে যে নেটওয়ার্ক আছে, মানে তুমি যে ওয়াইফাই নেট ইউজ করতেছ, হ্যাঁ আমি সহজ ভাষায় বললাম যে নেটওয়ার্ক, হ্যাঁ এটা যদি এক ধরনের মাইক্রোওয়েভ নেটওয়ার্ক আসলে কি। তারপরে তুমি আমাকে বলবা যে আমরা ধরো কোনো জায়গায় যদি আগুন লাগাই, শীতকালে আমরা একটা জায়গায় আগুন ধরাইলাম, আমরা কিন্তু দূর থেকে ওইখানে কি তাপ অনুভব করতে পারি। তো তুমি আমাকে বলবা যে এই তাপ, এটাও কি, এটা কি তরঙ্গ নাকি এটাও কণা? আমি তরঙ্গ আর শক্তি একই জিনিস বলছি, কণা আর পদার্থ একই জিনিস বলছি। তো তাহলে তোমরা আমাকে এই পদার্থগুলো কোনটা কি একটু বলো তো, তারপর আমি ডি ব্রগলির মেইন আলোচনায় যাচ্ছি, কারণ ডি ব্রগলির আলোচনাটা খুবই ইন্টারেস্টিং। স্যারের ক্লাসে একটু নয়েজ থাকে না তাই? ওকে, আচ্ছা তোমরা তোমরা যারা ওই লেখা বড় করতে বলতেছো, তোমাদের প্রবলেম কোথায় হচ্ছে আমি একটু বুঝাই বলি। দেখো, ব্যাপারটা হলো, আমিও তো একটা ফোনে দেখতেছি, মানে আমাদের লাইভগুলো সবসময় আমাদের ল্যাপটপ আমার সামনে থাকে, আমি লাইভ ল্যাপটপেও দেখি, আবার হাতে ফোন আছে। দেখো, এই হলো আমাদের তো একটা ফোনের স্ক্রিন, হ্যাঁ এই যে একটা ফোনের স্ক্রিন। দেখো এখানে মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে, যদিও অত ক্লিয়ার না, কারণ স্ক্রিনটা এখানে ছোট হয়ে আছে। তো আমি যদি এখানে এটাকে রোটেট করে দেই, হুম রোটেট করে কমেন্ট যখন আমরা অফ করে দেবো, দেখো তখন কিন্তু লেখাটা এনাফ বড় হয়ে গেছে, হ্যাঁ এনাফ বড় হয়ে গেছে। তবে এর বাইরেও তোমাদের এক ধরনের প্রবলেম হতে পারে, সেটা কেমন প্রবলেম আমি একটু বলি। সে প্রবলেমটা হলো রেজুলেশন প্রবলেম। রেজুলেশনের প্রবলেমটা যাদের আছে তারা যেটা করবে, যে এখানে একটা সেটিংস বাটন আছে, দেখো সেটিংস বাটনে যাবা, যাওয়ার পরে এই যে কোয়ালিটি আছে, কোয়ালিটিতে গিয়ে 720 করে দিবা। তোমাদের অনেকের নেট স্পিড দুর্বল হইলেই এটা অটোমেটিক 144 অথবা 360-এ চেঞ্জ হয়ে যায়। তো তুমি এই জন্য এটাকে ক্লিক করে 720 করে দিবা, তাহলেই তুমি ক্লিয়ারলি সব দেখতে পাবা। ঠিক আছে? ওকে, এবার আসো আমরা আমাদের মেইন পড়ায় ফিরে আসি। কি কি প্রশ্ন দিয়েছিলাম তোমাদেরকে? আলো, বায়ু, ফোনের যে নেটওয়ার্ক আছে সেটা, এবং তাপ, এদের মধ্যে কোনটা আসলে পদার্থ এবং কোনটা আসলে শক্তি, সেটা তোমাদেরকে একটু বলতে বলছি। কোনটা পদার্থ এবং কোনটা শক্তি, ঠিক আছে? কোনটা পদার্থ এবং কোনটা শক্তি বলো। আলো, আলো কণা এন্ড তরঙ্গ, নেটওয়ার্ক তরঙ্গ, তাপ তরঙ্গ, বায়ু কণা। আচ্ছা, আব্দুল্লাহ রায়ানের কিছুটা কনসেপ্ট আছে, এই জন্য ও একটু এলোমেলো অ্যান্সার দিছে। হ্যাঁ, আচ্ছা লেখাগুলো ছোট না, ওকে ঠিক আছে, আমি লেখা একটু বড় করে লিখবো। আলো, ফোটন, কণা, তরঙ্গ, ওকে, ওকে। আচ্ছা, তোমাদের অনেকেরই কিছুটা আইডিয়া আছে, এজন্য তোমরা একটু মিশ্র অ্যান্সার দিচ্ছ, হ্যাঁ আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা। দেখো, আলোকে আমি যদি মানুষের আগের বিশ্বাস নেই, এই বেসিসে আমরা কথা বলবো, আমরা নতুন বেসিসটা একটু পরে শিখতেছি। আমাদেরকে সাধারণভাবে আমরা কি জানি ভাই, যে আলোর, আলোর তো কোনো ভর নাই। আলোর ভর থাকলে তুমি যখন কারো দিকে তাকাচ্ছ, তখন কিন্তু ওর শরীর থেকে আলো এসে তোমার চোখে ঢুকে যেত। তো আলোর তো কোনো কি নাই, ভর নাই। এজন্য আমরা স্বাভাবিকভাবে বললে
আমরা বলবো যে আলো হলো একটা তরঙ্গ। বায়ুর ভর আছে, তার মানে বায়ু হলো কণা। নেটওয়ার্কের আসলে কোনো ভর নাই, তাহলে এ হলো একটা তরঙ্গ। হ্যাঁ, এবং তরঙ্গের মাধ্যমে, ওয়েভের মাধ্যমেই কি চলে, নেটওয়ার্ক আদান প্রদান হয়। তাপ তাপের মধ্যে আসলে কোনো ভর নাই, এটাও কি করতে পারে, দূর থেকে এসে আমাদের গায়ে লাগতে পারে, তার মানে এটাও এক ধরনের কি, এটাও এক ধরনের তরঙ্গ। এটা ছিল মানুষের বিশ্বাস যে কণা আলাদা, তরঙ্গ আলাদা, যাদের ভর আছে কণা, যাদের ভর নাই তরঙ্গ। কিন্তু এই যে সূত্র দুইটা, এই সূত্র দুইটা ওর উপর বেসিস করে গঠিত। দেখো এখানে যেটা শক্তি, এটা সূত্রের মধ্যে কিন্তু একটা ল্যামডা আছে মানে এটার মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য আছে। এখানে কি আছে ভাইয়া, এখানে তরঙ্গ দৈর্ঘ্য আছে। খেয়াল করো, ল্যামডা মানে হলো তরঙ্গ দৈর্ঘ্য। আর এই যে এখানে এম আছে, এম মানে হলো ভর। তুমি সূত্র দেখে তাহলে অলরেডি ই এর পরিচয় বুঝে যাওয়ার কথা। যেমন এই এটা হলো তরঙ্গের শক্তি প্রকাশ করতে ব্যবহৃত হয়। কিসের শক্তি প্রকাশ করতে ভাইয়া, এটা ব্যবহৃত হচ্ছে তরঙ্গের শক্তি প্রকাশ করতে, এই ইটা ব্যবহৃত হচ্ছে। আর এখানে যে ইটা, এটা হলো কণার শক্তি ব্যবহার করতে ইউজ হচ্ছে, কণার শক্তি। এবং তাও এটা যেন তেন শক্তি নেই, এটা একদম নিউক্লিয়ার শক্তি নিয়ে কাজ করে, হিউজ পরিমাণের এনার্জি। একটা হলো তরঙ্গের শক্তি, একটা হলো কণার শক্তি, দুইটা ইকুয়েশন আলাদা। একটা হলো ইকুয়াল টু hc বাই ল্যামডা, একটা হলো ইকুয়াল টু mc স্কয়ার। এটা দিছিল হলো ম্যাক্স প্ল্যাঙ্ক, এটা দিছিল হলো আইনস্টাইন। এখন ডি ব্রগলি আসলে কি করছে, ডি ব্রগলি আইসে উনি বিভিন্নভাবে প্রমাণ করে দেখাইছে ভাই কণা মানে কণা। ডি ব্রগলি কি বলছে, ডি ব্রগলি বলছে ভাই শক্তি মানে শক্তি, সরি কণা মানে কণা নয়, বলছে শক্তি মানে শক্তি, সেটা আসলে কণার শক্তি নাকি সেটা তরঙ্গের শক্তি, ওইটা আমার দেখার টাইম নেই, আমি দুইটাকে এক করে লিখে দিলাম। দুইটাকে কি করে দিলাম, এক করে লিখে দিলাম। এই যে এইচ সি বাই ল্যামডা, ঠিক আছে, এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এম সি স্কয়ার। উনি ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা এম সি স্কয়ার দুইটাকে একসাথে লিখে দিল। এখন দেখো আমি এই একসাথে লিখা থেকে আমি যদি একটু প্রসেস করি, আমি তাহলে কি কি পাই। দেখো আমি পাই হলো, এই যে এখানে সি আছে, এখানে সি আছে, সি সি যদি আমি কেটে দেই তাহলে এখানে থাকে এইচ বাই ল্যামডা, এখানে দুইটা সি থেকে একটা সি গেছে এম সি। ঠিক আছে, আমার ল্যামডা লিখাটা খুব বাজে হয়, একটু তোমরা বুঝে নিও। হ্যাঁ, এইচ বাই ল্যামডা আর এখানে হলো এম সি। এখন এটাকে যদি আমি একটু প্রসেস করি, ল্যামডা এক পাশে রাখি, ল্যামডা ইকুয়াল টু হলো এইচ বাই এম সি। এই যে এইচ বাই এম সি, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম সি, হ্যাঁ ভাইয়া এটা তো একটা ভালো সূত্র, সহজ সরল সূত্র, এটা খারাপ কি, খুবই আনন্দদায়ক একটা সূত্র। বলো এই সূত্র পর্যন্ত সবাই বুঝছি কিনা, যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম সি পর্যন্ত সবাই বুঝছি কিনা, এটা আমাকে বলো। ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম সি, উনি জাস্ট কি করলো, দুইটা সূত্রকে এক করে নতুন সূত্রটা বানাই ফেললো। কিন্তু শব্দ করলে তো বাতাসের তরঙ্গের মাধ্যমে আওয়াজ হয় না। শব্দ নিয়ে তো আমরা কথা বলি নাই, ওইটা তো হলো বাতাসের কণাগুলো এভাবে প্রকম্পিত হচ্ছে। পানির মধ্যেও তো তরঙ্গ হয়, এজন্য পানিকে কি তুমি তরঙ্গ বলবা, ওইটা তরঙ্গ কণাগুলো সৃষ্টি করতে পারে উপরে নিচে উঠানামা করে। ঠিক আছে, এখন বলো, এখন বলো ভাইয়া, এই যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম সি, সি মানে যেন কি ভাইয়া, সি মানে কি বোঝায়, সি মানে বোঝাই হলো আলোর বেগ, সি মানে বোঝাই হলো আলোর বেগ। সি মানে বোঝাই কি, সি মানে বোঝাই হলো আলোর বেগ। এখন আলোর বেগ এটা যেহেতু এক ধরনের বেগ, আমরা চাইলে এই সূত্রটাকে লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। ভি হলো কি, ভি হলো এনি যে কোনো বেগ। তো আলোর বেগকে আমি জাস্ট যে কোনো বেগ ভি দ্বারা রিপ্লেস করছি, এটা কোনো প্রবলেমই না, বেগের জায়গায় বেগ লিখছি। আলোর কণা হইলে আলোর বেগ, মানুষ দৌড়াইলে মানুষের বেগ, যে দৌড়াবে তার বেগ। ঠিক আছে, এখন এই যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম বি, এই সূত্রটাকে তোমরা যত নিষ্পাপ আকারে দেখতেছ, এই সূত্র এত নিষ্পাপ না। নিষ্পাপ না বলতে আমি কি বুঝাচ্ছি, দেখো ল্যামডা ইকুয়াল টু যে এইচ বাই এম ভি, এই সূত্রের দিকে খুব ভালো করে সবাই মনোযোগ দিয়ে তাকাও।
এই সূত্রের মধ্যে দুইটা প্রপার্টি কিন্তু একসাথে আছে, যে দেখো ল্যামডা আর এম, উপরে ল্যামডা এখানে নিচে হলো এম, ল্যামডা আর এম এর মধ্যে এখানে সম্পর্কটা কি? ল্যামডা আর এম এর মধ্যে এখানে সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক, যেহেতু নিচে আছে তাহলে যে 1/λ আমরা বলতে পারি এটা ব্যস্তানুপাতিক। এখন ভাই ল্যামডা মানে তো হইল তরঙ্গ ধর্ম, ল্যামডা দ্বারা আমরা কি বুঝছি? যে তরঙ্গের যে ধর্ম সেটাকেই আসলে আমরা ল্যামডা বলে থাকি, তরঙ্গ ধর্ম। আর এম দ্বারা আমরা বুঝাই এটা হলো একটা কণার ধর্ম, কণা ধর্ম। তাহলে তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম একজন আরেকজনের কি হয়ে গেল? রিভার্স হয়ে গেল। অর্থাৎ অর্থাৎ কারো যদি তরঙ্গ ধর্ম বাড়ে, তরঙ্গ ধর্ম বেড়ে যায়, তাহলে তার কণা ধর্ম অটোমেটিক কমে যাবে, তাহলে তার কণা ধর্ম অটোমেটিক অনেক কমে যাবে। আবার উল্টাভাবে কারো যদি তরঙ্গ ধর্ম কমে যায়, তাহলে তার মধ্যে কণা ধর্মটা অনেক বেড়ে যাবে। তরঙ্গ ধর্ম আর কণা ধর্ম একজন আরেকজনের রিভার্স, কেউ লিখবা না, সবাই একটু মনোযোগ দিয়ে এখন আমার কথাটা একটু শোনো 30 সেকেন্ডের জন্য। দেখো কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম একজন আরেকজনের উল্টা, একটা বেড়ে গেলে আরেকটা কমে যায়। হ্যাঁ, কি বলছি? কণা ধর্ম বেড়ে গেলে তরঙ্গ দৈর্ঘ্য ধর্ম কমে যাবে, কণা ধর্ম কমে গেলে তরঙ্গ ধর্ম বেড়ে যাবে। এর মানে কি? এর মানে হলো, দেখো এই যে আমি একটা মানুষ, আমি এতক্ষণ নিজেকে কণা বলে পরিচয় দিচ্ছি যে হ্যাঁ আমি কণা, কারণ আমার ভর আছে। আসলে ভাই আমার ভর আছে, আমাদের ভর আসলে অনেক অনেক বেড়ে যাওয়ার কারণে, আমাদের ভর আসলে অনেক অনেক বেশি হওয়ার কারণে আমাদের যে তরঙ্গ ধর্মটা আছে, এটা অনেক 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 কমে গেছে, এবং কমতে 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 আমরা এটাকে আর হিসাবের মধ্যেই আনি না। তার মানে এই যে ধরো এই মার্কার পেনটা, এটার ভর কিন্তু অনেক বেশি, অনেক বেশি, মানে ভর যেগুলো মাপা যায় মানে এটার ভর অনেক বেশি। তো এই যে মাপা যাচ্ছে 5 গ্রাম 10 গ্রাম হইলেও অনেক বেশি তার ভর, এজন্য তার কণা ধর্মটা অনেক কম, এতই কম তার কণা ধর্ম, ওইটাকে আমরা ইগনোর করি। একইভাবে এবার উল্টা উদাহরণটা দেখো, কারো যদি তরঙ্গ ধর্ম অনেক বেশি থাকে, কারো যদি তরঙ্গ ধর্ম কারো যদি তরঙ্গ ধর্ম অনেক বেশি থাকে, তাহলে বলো তো তার কণা ধর্মটা কি হবে? তাহলে তার কণা ধর্ম অনেক কমে যাবে। ভাইয়া এটার একটা উদাহরণ দেন তো। এটারই পারফেক্ট একটা উদাহরণ হলো আলো। দেখো এই যে আলোর যে কণা, আলোকে আমরা কি হিসাবে জানি? আলোকে আমরা জানি যে আলো এক প্রকারের তরঙ্গ। আমরা এতক্ষণ পর্যন্ত এটাই স্বীকার করে নিচ্ছিলাম যে আলো হলো তরঙ্গ। আসলে আলো তরঙ্গ, ঠিক আছে, ও তরঙ্গ ধর্ম অনেক বেশি, কিন্তু এই তরঙ্গ ধর্ম অনেক বেশি হওয়ার কারণে ওর কণা ধর্ম তো হলো কি? ভর। কণার ধর্ম হলো ভর। ওর কণা ধর্ম কমতে কমতে ওর কণা ধর্ম কমতে 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 এরকম হয়েছে যে ওর ভর তখন আমরা বলি প্রায় শূন্য। আসলে এই যে এখানে মানে এই তরঙ্গের মধ্যে, এটা আসলে তরঙ্গ না, মনে রাখবে এই তরঙ্গটাও এইরকম অসংখ্য ছোট 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 কণা দ্বারা তৈরি। তার মানে দেখো যেগুলোকে আমরা তরঙ্গ বলি সেগুলো এরকম অসংখ্য ছোট 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 কণা দ্বারা তৈরি, এবং আলো যে কণাগুলো দ্বারা তৈরি, এই প্রত্যেকটা কণার নাম হইল ফোটন। এই প্রত্যেকটা কণার নাম কি? এই প্রত্যেকটা কণার নাম হইল ফোটন। এখন এরকম অসংখ্য ছোট ছোট ফোটন দ্বারাই এইরকম তরঙ্গের মতো তুমি দেখতে পাও, কারণ অসংখ্য অসংখ্য একসাথে থাকলে তাদেরকে একটা এরকম লাইনের মতো দেখা যাচ্ছে, এরকম একটা লাইনের মতো দেখা যাচ্ছে। এজন্যই তোমরা ছোটবেলা থেকে পড়ছো যে আলো এক ধরনের ফোটন নামক কণা দ্বারা তৈরি, এবং এই ফোটন কণার ভর হলো প্রায় শূন্য। কেন প্রায় শূন্য? কারণ ভাইয়া ওর তরঙ্গ ধর্ম অনেক বেশি, ওর তরঙ্গ ধর্ম অনেক বেশি। ওর তরঙ্গ ধর্ম যত বেড়ে গেছে ওর কণা ধর্ম কমতে 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 শূন্যের কাছে চলে আসছে। এই কারণে ওর ভর বা কণা ধর্ম এটা
প্রায় শূন্য বা এটাকে শূন্যই আমরা ধরি, এবং দেখো এই হলো আমাদের ফোটন কণা। তার মানে একটা কনক্লুশন কি জানো? কনক্লুশন হলো পৃথিবীর কোনো কিছুই শুধু কণা অথবা শুধু তরঙ্গ হইতে পারে না। এই যে আমাদের এই কনসেপ্টটাই আসলে ভুল ছিল, যে পৃথিবীর কোনো কিছুই 100% কণা অথবা 100% তরঙ্গ হইতে পারে না। তার মধ্যে কেউ হয়তো বেশি পরিমাণে তরঙ্গ, আর না হয় কেউ হয়তো বেশি পরিমাণে কণা। যার মধ্যে তরঙ্গ ধর্ম বেশি তার মধ্যে কণা ধর্ম কম, যার মধ্যে কণা ধর্ম বেশি তার মধ্যে তরঙ্গ ধর্ম কম। এই হইল মেইন কাহিনী। এখন দেখো, এই তো মার্কারের কথা বললাম, যেটার মধ্যে আসলে কণা ধর্ম বেশি, তরঙ্গ ধর্ম নাই বললেই চলে, জিরো। আবার এই যে আলোর কথা বললাম, যেখানে আমাদের তরঙ্গ ধর্ম অনেক বেশি, কণা ধর্ম নাই, শূন্য বললেই চলে। এই দুইজনের মাঝামাঝি আসলে কে? এমন কিছু কি আছে যেটার মধ্যে দুইটা ধর্ম খুব ভালোভাবে এক্সিস্ট করতেছে, দুইটা ধর্মই খুব সিগনিফিকেন্ট ভ্যালুতে আছে? অ্যান্সার ইজ ইয়েস, একজন আছে। একজন আছে, সে কে? সেই একজন হইল আমাদের ছোট্ট বন্ধু ইলেকট্রন। ছোট্ট বন্ধু, এই যে ইলেকট্রন আছে না ভাইয়া, এই ইলেকট্রনের মধ্যে একই টাইমে কণা ধর্ম তুমি যেরকম পাবা, একই সাথে ওর মধ্যে তরঙ্গ ধর্মও পাওয়া যায়। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো, একটু সামনে খেয়াল করো। দেখো, আমরা এতদিন ইলেকট্রন সম্পর্কে কি পড়ছি? যে এই যে একটা কক্ষপথ, হ্যাঁ, এই যে একটা কক্ষপথ, কক্ষপথে ইলেকট্রন, হ্যাঁ, এই যে নিউক্লিয়াস, এটা এই যে এটা হলো নিউক্লিয়াস, ইলেকট্রন হলো এই যে একটি কণা। আমরা এতদিন ইলেকট্রনকে কিন্তু কণা ভাবছি, এবং কণা আকারে সে কি করে? সেইভাবে ঘুরতে থাকে। অ্যাবসুলেটলি রং। সে 100% কণা না, তার মধ্যে তরঙ্গ ধর্মও আছে, এবং এই তরঙ্গ ধর্ম থাকার কারণেই, এই তরঙ্গ ধর্ম থাকার কারণেই আমাদের এই ইলেকট্রনটা এইভাবে ঘুরে। আসলে পারফেক্ট হয়নি, পারফেক্ট হওয়াটা আসলে টাফ। দেখো, এ কিন্তু কিভাবে ঘুরলো? এ কিন্তু তরঙ্গের মতো করে করে ঘুরলো। তার মানে ইলেকট্রন এট এ টাইম, তার মধ্যে কণা, তার একটা ভর আছে, তোমরা জানো 9.11 ইন্টু 10⁻31 কেজি। আবার সে কিন্তু তরঙ্গের মতো করেও ঘুরতেছে, কারণ তার মধ্যে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুইটাই এক্সিস্ট করতেছে, দুইটাই সেম টাইমে তার মধ্যে কি করতেছে? অবস্থান করতেছে। এবং তাইলে ভাই, দিন শেষে ইলেকট্রন আসলে কি? দিন শেষে ইলেকট্রন আসলে দেখতে কেমন? তো সবকিছু বলে রাদারফোর্ড আমাদেরকে বলল, সরি, এই ডি ব্রগলি আমাদেরকে বলল যে দেখেন, সবার মধ্যেই তো দুইটা ধর্ম থাকে, এজন্য দ্বৈত ধর্ম উনি ওনার নীতিটার নাম দিছে। তোমরা যদি খেয়াল করো, ওনার নীতির নাম কিন্তু হইল, একটা পেজ এক্সট্রা চলে আসছে, দাঁড়াও, ওনার যে নীতি, এটার নাম কিন্তু দ্বৈত নীতি। দ্বৈত মানে হলো দুই, সবার মধ্যেই দুই ধরনের প্রপার্টি থাকে। তো উনি এটা বলে বলল যে দেখেন, আপনি যদি এখন একটা ইলেকট্রনকে খুঁজতে যান, আপনি দেখবেন যে ইলেকট্রনটা এই রকম তরঙ্গায়িত পথে কি হচ্ছে? শুধু ঘুরতেছে। তো এরকম দেখো, এরকম যদি কন্টিনিউয়াসলি কেউ ঘুরতে থাকে, কন্টিনিউয়াসলি যদি কেউ ঘুরতে থাকে, হ্যাঁ, এরকম তরঙ্গ আকারে কেউ ধরো ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, হ্যাঁ, এরকম অসংখ্যবার যখন সে ঘুরবে, তখন কি হবে দেখো তো। হুম, এই যে দেখো, এখন এটা তো ভাই স্লো ঘুরে না, অনেক জোরে 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 জোরে। আমি যদিও ঘুরাচ্ছি আসলে বৃত্তাকার পথে, কারণ বারবার বাঁকা করে ঘুরানো তো ইম্পসিবল। তো তোমরা ধরে নাও যে এই যে বৃত্তাকার আমি এভাবে ঘুরাচ্ছি। এখন দেখো, ইলেকট্রন এভাবে ঘুরতে ঘুরতে, ইলেকট্রন আসলে কণা বা তরঙ্গ, এই দুইটার মাঝামাঝি একটা জিনিস। আমরা ইলেকট্রনকে প্রকাশ করার জন্য পারফেক্ট একটা ওয়ার্ড এখন থেকে ইউজ করব, সেটা হলো ইলেকট্রন মেঘ। ইলেকট্রন কি? ইলেকট্রন হলো মেঘ। মেঘ মানে কি? মানে ওই যে আমরা দেখি না যে দূর থেকে মেঘ জমে আছে, কিন্তু কাছে গেলে দেখবে নাই। তো এরকম ইলেকট্রন একটা, এখানে কিন্তু অসংখ্য ইলেকট্রন, এখানে কিন্তু একটা ইলেকট্রনই এরকম ক্রিয়েট করবে। হ্যাঁ, যেমন তোমার বাসার ফ্যান যখন ঘুরে, ফ্যান যখন ঘুরে তখন কিন্তু আমাদের কাছে মনে হয় না যে ফ্যানের মধ্যে তিনটা পাখা আছে, আমাদের কাছে মনে হয় একটা ডিস্ক, পুরা একটা ডিস্ক, কারণ এটা অনেক জোরে ঘুরতেছে। তো ইলেকট্রন তো আরো অনেক বেশি জোরে ঘুরে। এই কারণে ইলেকট্রন তোমার কাছে, তুমি বলতে পারবা না যে ইলেকট্রন এখন এখানে দাঁড়িয়ে আছে, কারণ ইলেকট্রন এত জোরে ঘুরে ও পুরো জায়গার মধ্যে একটা মেঘের মতো ক্রিয়েট করে রাখে। তো তরঙ্গ আর কণা দুইটা মিলে আমরা ইলেকট্রনকে এখন থেকে কি নামে জানবো? মেঘ নামে জানবো। এবং ট্রাস্ট মি, তুমি
একটা পরমাণুকে বুঝতে হইলে যখন মেঘ হিসেবে ইলেকট্রনকে চিন্তা করবা, তখন দেখবে অনেক কিছু সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। বলো, এই দ্বৈত নীতিটা আমরা সবাই বুঝতে পারছি কিনা? দ্বৈত নীতিটা কি সবাই বুঝতে পারছি? এই দ্বৈত নীতি সবাই বুঝতে পারছি কিনা বলো? নর্মাল নর্মাল। এই বলো, ইলেকট্রনকে মেঘ কেন বলছি বুঝতে পারছি? ওকে, পানি পানি। হ্যাঁ, তাহলে আমরা একটা কনসেপ্ট জাস্ট ডেভেলপ করলাম। তোমার এই সূত্র এখন ধরেই এই সূত্রের প্রমাণ, ম্যাথ এগুলো পারা লাগবে না। শুধু ভাইয়ার যে মেসেজটা, যে পৃথিবীর কোনো কিছুই শুধু কণা বা শুধু তরঙ্গ না, সব কিছুর মধ্যে দুইটা ধর্ম থাকে, এটাকেই বলা হয় দ্বৈত নীতি, ডি ব্রগলির দ্বৈত নীতি। এবং এই দুইটা ধর্ম, কারো মধ্যে প্রায় 100% কণা ধর্ম, আর 0% প্রায় হলো তরঙ্গ ধর্ম। আবার কারো মধ্যে প্রায় 100% তরঙ্গ ধর্ম, 0% কণা ধর্ম, মানে একটা প্রায় 100% হয়েছে। কিন্তু ইলেকট্রনের মধ্যে দুইটা ব্যালেন্সড, এবং এজন্য ইলেকট্রনকে আমরা কি নামে জানি? মেঘ নামে জানবো। কি নামে জানবো? ইলেকট্রনের মেঘ। এবার আসো, ইলেকট্রন কিন্তু মেঘ নামে জানলা। এবার হাইজেনবার্গ নামের একজন বিজ্ঞানী আছে, মাই ফেভারিট একটা ক্যারেক্টার, হাইজেনবার্গ। তোমরা হয়তো ওই যে রসায়ন দরবারের খাতা দেখছো, হ্যাঁ, বা আমার অর্গানিকের স্লাইডগুলো যদি ফ্রিতে মনে হয় করছিলাম, হ্যাঁ কয়েকটা ফ্রিও করছি, ওগুলাতে তোমরা যখন দেখতে পাবা, দেখবে যে আমি হাইজেনবার্গ নামে একটা ক্যারেক্টারকে নিয়ে আসি, ঠিক আছে? হাইজেনবার্গ ক্যারেক্টারকে আমি নিয়ে আসি, কারণ এই ক্যারেক্টারটা অ্যামেজিং। এক হলো টিভি সিরিজের কারণে অ্যামেজিং, আরেকটা হলো ওনার আবিষ্কারগুলোও খুব অ্যামেজিং। হাইজেনবার্গ আমাদেরকে কি বলছে? আমি হাইজেনবার্গের নীতির একদম ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনে যাব না, আমি জাস্ট একটা নর্মাল জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। একটু আগেই আমরা সবাই জানছি যে ইলেকট্রন আসলে কি? ইলেকট্রন আসলে একটা মেঘ ক্রিয়েট করে। হ্যাঁ, এই যে ইলেকট্রনের এরকম একটা মেঘ থাকে। ইলেকট্রনের একটা কি থাকে? ইলেকট্রনের একটা মেঘ থাকে। হ্যাঁ, শ্যামায়ের মতো এভাবে পেঁচাইতে পেঁচাইতে একটা কি ক্রিয়েট করে? একটা মেঘ ক্রিয়েট করে, একটা মেঘ। ওকে, একটা মেঘ ক্রিয়েট করে। ওকে, এখন এই যে এখানে এখানে কিন্তু পুরাটা মিলে একটা ইলেকট্রন ঘুরতেছে, ঠিক আছে? এই যে একটা ইলেকট্রন ঘুরতে 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 এরকম মেঘ ক্রিয়েট করছে। ওকে, এখন ওনার কথা হলো, আপনি কোনো একটা ইলেকট্রনের কোনো একটা ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সাথে 100% নির্ভুলভাবে 100% নির্ণয় করা যায় না। ব্যাপারটাকে একটু খেয়াল করো। উনি বলল, এই যে ইলেকট্রন এত ফাস্ট ঘুরতেছে, একটা মেঘের মতো করে ঘুরতেছে, আপনি চাইলেই আপনি চাইলেই ইলেকট্রনের ইলেকট্রনের অবস্থান, দুইটা জিনিসের কথা বলছে, একটা হলো অবস্থান, অর্থাৎ ইলেকট্রনটা কোথায় আছে, ইলেকট্রনের অবস্থান, এবং আরেকটা হলো ভরবেগ। এই দুইটা জিনিস আপনি একই সাথে শতভাগ নির্ভুলভাবে আপনি কখনোই বের করতে পারবেন না। ভাই তুমি একটু চিন্তা করো, তোমার বাসায় যখন ফ্যানটা ঘুরতেছে, এটা তো এত বড় একটা জিনিস, এই স্পিডে ঘুরতেছে, তুমি তাও কিন্তু, ও যখন ঘুরতেছে ও এক্স্যাক্টলি কোথায় আছে তুমি কিন্তু বলতে পারবা না। তোমার কাছে মনে হবে আরে তো সবখানেই আছে, ও চাকতির মতো ঘুরতেছে, তো এক্স্যাক্ট ওর অবস্থান তুমি বের করতে পারবা না।
আর এই যে অবস্থানের সাথে উনি এবার বলছে ওর ভর বেগ, ওর ভর কত আর ও কত বেগে ঘুরতেছে, আপনি এই দুইটা কখনোই কেউ এক্স্যাক্টলি বের করতে পারবে না। এই কারণে আসলে ইলেকট্রন কোথায় আছে এটা আমরা 100% শিওরলি বলতে পারি না। তুমি যদি এই চিত্রের দিকেও তাকাও, এই চিত্রের দিকে দেখো, এই যে একটা রেখা এভাবে বের হয়ে গেছে, হ্যাঁ, একটা রেখা তুমি যদি খেয়াল করো যে এটা এই যে এইভাবে ধরো এখান দিয়ে যেটা বের হয়ে আছে, আবার ধরো এটা এখানে বের হয়ে আছে, এটা এখানে, তোমার কাছে মনে হতে পারে হ্যাঁ এটা ভাইয়া আঁকতে গিয়ে এরকম এলোমেলো হয়ে গেছে। আসলে বাস্তবতাটাও এরকম, বাস্তবতাটাও যে এই যে এলোমেলো লাইন আছে না, ইলেকট্রনকে মাঝে মাঝে এসব জায়গায়ও পাওয়া যায়, তবে বেশিরভাগ টাইমেই তুমি দেখো একটা কিন্তু মাঝখানে একটা ব্যান্ড আছে, তুমি 90 থেকে 95% সময়, 90 থেকে 95% সময় তুমি তো তাকে এই ব্যান্ডের মধ্যে পাবা, ব্যান্ডের মধ্যে পাবা, তাও কিন্তু 100% তুমি শিওর না যে ও কোথায় আছে, বাট 90-95% তাকে এই ব্যান্ডের মধ্যে পাওয়া যাবে। এর বাইরেও এই যে দেখো এই ব্যান্ড, এটা তো একটা সুন্দর ব্যান্ড, আমি যদি তোমাকে ব্যান্ডটা বুঝাই, ব্যান্ড কিরকম, এই যে দেখো যে একটা বৃত্ত, হ্যাঁ দেখা এই, হ্যাঁ এবার হলো আরেকটা বৃত্ত নেই, খেয়াল করো এই যে এখানে কিন্তু একটা চাকতি ক্রিয়েট হয়েছে, ঠিক না, একটা চাকতি ক্রিয়েট হয়েছে, তুমি 90 থেকে 95% ওকে এই চাকতির মধ্যেই পাবা 90 থেকে 95% সময়। কিন্তু এর বাইরেও 5% টাইমে দেখো চাকতির বাইরেও বিভিন্ন জায়গায় ইলেকট্রনকে পাওয়া যাইতে পারে। আর মনে রাখবা যেসব জায়গায় ইলেকট্রনকে পাওয়া যায় 90 থেকে 95% সময় ইলেকট্রনকে পাওয়া যায়, ওইসব জায়গাগুলোকে বলা হয়, ওইসব জায়গাগুলোকে বলা হয় অরবিটাল। ওইসব জায়গাগুলোকে কি বলা হয়, অরবিটাল বলা হয়। আর যেসব জায়গায় তুমি তাকে পাবাই না, দেখো এই জায়গায় তুমি কি ওকে পাওয়ার সম্ভাবনা আছে, আছে বলতে পারো যে ভাই ওই যে 5% হইতে পারে যে ইলেকট্রন হঠাৎ করে এদিক দিয়ে একটা মোড নিল, মাঝে মাঝে এরকম পাওয়া যাইতে পারে, বা যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য, হ্যাঁ, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, সম্ভাবনা প্রায় শূন্য যেসব জায়গাতে, প্রায় শূন্য ওইসব জায়গাগুলোকে বলা হয় নোড। ওগুলোকে কি বলা হয়, ওগুলোকে বলে নোড। আর যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, হ্যাঁ 90 থেকে 95% সময় তুমি ইলেকট্রনকে পাবা, ওই জায়গাগুলোকে বলা হয় কি, ওই জায়গাগুলোকে বলা হয় অরবিটাল। আর তুমি চাইলেও 100% শিওরলি বলতে পারবা না ইলেকট্রন এখানেই আছে, এত বেগে ইলেকট্রনটা ঘুরতেছে, এটা কখনোই বলা পসিবল না। এখন এই কথাগুলো কে বলছে, হাইজেনবার্গ বলছে। হাইজেনবার্গ বলছে যে অনিশ্চিত, অনিশ্চিত, দেখো নামটাই কি, অনিশ্চয়তা নীতি, আনসার্টেনিটি প্রিন্সিপাল, ইংলিশে বললে আনসার্টেনিটি প্রিন্সিপাল, যে অনিশ্চিত, আপনি শিওরলি বলতে পারবেন না যে ইলেকট্রন কোথায় আছে। বলো এখানে যে কোর কনসেপ্টটা ভাইয়া বুঝাইতে চাইছি, যে হ্যাঁ ইলেকট্রনকে কিছু জায়গায় পাওয়া যায়, কিছু জায়গায় পাওয়া যায় না, যেখানে পাওয়া যায় সেটাকে অরবিটাল বলে, যেখানে পাওয়া যায় না সেটাকে নোড বলে। আর আমি চাইলেও 100% শিওরলি বলতে পারবো না ইলেকট্রনটা কোথায় আছে, কত বেগে ঘুরতেছে, এটা 100% শিওরলি বলা পসিবল না। এই জিনিসটা আসলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এটার গাণিতিক ইয়েও আছে, এক্সপ্রেশনও আছে। গাণিতিক এক্সপ্রেশনটা আমি এখন যাচ্ছি না, এটা তোমরা ফিজিক্সে দেখতে পাবা, অথবা যখন আমরা অধ্যায়টা পড়বো, হ্যাঁ যখন ডিটেলসে পড়বো, এই ডি ব্রগলি আর হাইজেনবার্গে আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে পড়ি, ঠিক আছে। তো গাণিতিক এক্সপ্রেশনটা হলো আসলে এরকম, তো এটা বোঝা লাগবে না, এটা আমি বুঝাইতে যাচ্ছি না, তোমরা চাইলে জাস্ট লিখে রাখতে পারো যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এটা। বলো হাইজেনবার্গে যা বুঝাইতে চাইছি বুঝছো কিনা, নর্মাল জিনিসগুলো বুঝছো কিনা। ব্রেকিং ব্যাড, ইয়েস। হুম, কেউ ব্রেকিং ব্যাডের ফ্যান থাকলে এই যে দেখো এখানে দেখতে পারো, এই যে এই খাতাটা, এটা হলো মানে রিসেন্টলি আমরা ডেভেলপ করছি। এই খাতার মধ্যে যে এখানে হলো ব্রেকিং ব্যাডের সে হাইজেনবার্গের দিয়ে দেয়া, এবং খাতার উপর লেখা আছে ইন কেমিস্ট্রি উই ট্রাস্ট। তো এটা কেন আসলে ডিজাইন এরকম বা এভাবে লেখা, এগুলা তুমি খুব ইজিলি বুঝতে পারবা ইফ, ইফ তুমি ব্রেকিং ব্যাড দেখো বা এটার ফ্যান হও, হ্যাঁ। তো যাই হোক, ওই ব্রেকিং ব্যাডের সাথে হাইজেনবার্গ রিলেটেড। বলো
কেমিস্ট্রি মানে এক্সেপশন, এক্সেপশন ইজ দ্য বিউটি অফ কেমিস্ট্রি। নো, কেমিস্ট্রি এক্সেপশন না। কেমিস্ট্রি হলো এই যে একটা জিনিসকে ব্যাখ্যা করে, ভাই এটা একটা নেচার। একটা পরমাণুকে ব্যাখ্যা করা যদি একটা ধরো চাকা গড়াই দিলে এই চাকাটা কত গতি শক্তি নিয়ে যাচ্ছে আর কত বিভব শক্তি নিয়ে যাচ্ছে, এটার মতো ইজি হইতো কেমিস্ট্রি, তাইলে ধরো মানে পরমাণুর গঠন মানুষ যদি জেনে যেত তাইলে এত গবেষণা কোনোদিন করা লাগতো না। তুমি ইচ্ছা মতো যে কোনো ম্যাটেরিয়াল বানাইতে পারতা, ইচ্ছা মতো যে কোনো কিছু আবিষ্কার করতে পারতা। কিন্তু এই যে জানি না বলেই জিনিসটা আসলে টাফ, এবং ধীরে 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 জানতে হয় এজন্য। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, এবার আসলে আমরা সামনের দিকে আগে, সামনে আরো ভয়ানক জিনিসপাতি আছে, ভয়ানক না আনন্দদায়ক জিনিসপাতি আছে। ওকে, এবার আমরা তো বুঝলাম যে হ্যাঁ হাইজেনবার্গ আসলে কি বলতে চাইছে। এবার আসো শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। শ্রোডিঞ্জার আমাদেরকে কি বলছে? শ্রোডিঞ্জার বলছে যে একটু আগে আমি বলছি না যে যেখানে ইলেকট্রন পাওয়া যায় তাকে অরবিটাল বলে। শ্রোডিঞ্জার আমাদেরকে এই অরবিটালগুলা দেখতে কেমন হবে, হ্যাঁ, অরবিটালের আকারের সমীকরণ দেয়। অরবিটালের আকারের সমীকরণ দেয়। মানে ধরো একটু আগে তো আমি একটা অরবিটাল ধরো আমরা অ্যাজিউম করে এঁকে ফেলছি যে হ্যাঁ ইলেকট্রন এইভাবে এরকম জায়গায় পাওয়া যায়, এটা ছিল আমাদের একটা অ্যাজাম্পশন। ঠিক আছে, এই জিনিসটা আসলে অ্যাজাম্পশন ছিল না, এটা আমরা হয়তো ছোটবেলাতে পড়তে পড়তে গোল জিনিসটা আমাদের কাছে ভালো লেগে গেছে, কিন্তু এই জিনিসটা যেরকম গোল বা এটা যেরকম গোলক আকার, এই জিনিসটা কিন্তু শ্রোডিঞ্জারের এই সমীকরণ থেকে আসে। সমীকরণ থেকে কিন্তু 3D শেপ পাওয়া যায়। ঠিক আছে, কি বলছি, সমীকরণ থেকে চাইলে 3D শেপ পাওয়া যায়। ওইরকম 3 ডাইমেনশনাল সমীকরণ আছে যেগুলোর পাওয়ার হইলো 3। এখন কথা হইলো ভাই অরবিটাল কি দেখতে শুধু গোলকের মতোই হবে? না, ওনার সমীকরণ সমাধান করে দেখা গেছে যে ইলেকট্রনকে শুধু গোলকাকার পথে পাওয়া যায় ব্যাপারটা তা না, ইলেকট্রনকে এইরকম একটা পথেও পাওয়া যায়। দেখো এটা কেমন। হুম, এখানে একটু ইয়ে করে দিই, এখানে একটু ইয়ে করে দিই। হ্যাঁ, মানে দুই পাশ দেখো ফুলে আছে। ঠিক আছে, ওকে ওকে। ইলেকট্রনকে দেখা গেছে এইরকম একটা জায়গায়ও পাওয়া যায়। কিভাবে দেখা গেছে আসলে আমরা দেখি নাই, আমরা সমীকরণ সমাধান করে এরকম একটা কিছু পাইছি। ওনার সমীকরণটা অনেক হাই লেভেলের সমীকরণ, আমরা সমীকরণে যাব না, আমরা জানবো সমীকরণের রেজাল্ট কি। সমীকরণকে রেজাল্ট করলে এরকম সমাধান করলে এরকম একটা পাওয়া যায়, এরকম একটা পাওয়া যায়, এরপরে আরেকটা পাওয়া যায় ওইটা এরকম। হুম, একটু গাঢ় করে দেই ওগুলার মতো করে। এরকম এরকম। হুম, তো এই যে দেখো ওনার সমীকরণকে সলভ করে এটার নাম যেটা পাওয়া গেছে এটার নাম দেওয়া হয়েছে এস অরবিটাল, এটার নাম দেওয়া হয়েছে এস অরবিটাল, এটার নাম দেওয়া হয়েছে পি অরবিটাল, পি অরবিটাল, এবং এটার নাম দেওয়া হয়েছে ডি অরবিটাল। তোমরা কিন্তু অরবিটালের নাম শুনছো এস পি ডি, এবং আরো একটা আছে ওইটার নাম হলো এফ অরবিটাল। তবে এফ অরবিটাল অনেক জটিল, এটা আঁকা খুবই টাফ, এই জন্য আমি আর আঁকতেছি না। ঠিক আছে, এফ অরবিটাল কাইন্ড অফ তোমার 8টা লোব থাকে, 8টা বেলুনের মতো থাকে আর কি। ঠিক আছে, 8টা বেলুনকে বাদলে যেরকম হবে ওইরকম। এখন তাইলে শ্রোডিঞ্জারের সমীকরণের মেইন কথা কি? ভাই আমরা আগে জানছি যে ইলেকট্রনকে যেখানে পাওয়া যায় সেটা হলো অরবিটাল। এখন কথা হলো অরবিটাল তাইলে দেখতে কেমন হবে? অরবিটাল দেখতে কেমন হবে এটা জানা যায় হলো শ্রোডিঞ্জারের সমীকরণটাকে সলভ করে। সমীকরণ আমাদের জানার দরকার নাই, আমরা শুধু জানবো শ্রোডিঞ্জারের সমীকরণকে সলভ করলে কি পাওয়া যায়। তুমি যদি শ্রোডিঞ্জারের সমীকরণকে ইউজ করো তাহলে তুমি এরকম শেপ পাবা। এই যে উপরের যে প্রথম যে শেপটা, এটাকে বলা হয় গোলক আকার। এটাকে কি বলা হয়? গোলক আকার। হ্যাঁ, গোলক মানে ফুটবলের মতো গোলক আকার। এটাকে বলা হয় ডাম্বেল আকার। ডাম্বেল হলো ওই যে জিমনেশিয়ামে আমরা ওয়েট নেই যেটা দিয়ে, হ্যাঁ, ডাম্বেল দুই পাশে মোটা থাকে মাঝখানে চিকন থাকে, এটা ওইটার সাথে মিলাই এটাকে ডাম্বেল বলা হয়েছে। আর এখানে কি হয়েছে, এখানে দুইটা ডাম্বেল আছে, এজন্য এটার নাম দেওয়া হয়েছে ডাবল ডাম্বেল। এটাকে কি বলা হয়েছে? ডাবল ডাম্বেল। তাহলে গোলক আকার, ডাম্বেল আকার এবং ডাবল ডাম্বেল আকার, গোলক ডাম্বেল এবং ডাবল ডাম্বেল। আর এফেক্টটার নাম হইল জটিল আকৃতি, ওইটা জটিল কমপ্লেক্স, অথবা এটার নাম হলো 8 ফোল্ড শেপ,
ওইটার নাম কি? 8-fold শেপ। 8-fold শেপ, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জি জি, বলুন, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ও তো ওই যে সকাল 7টার ব্যাচে আসে। আসে ও ক্লাসে রেগুলার। না না, জিসান তো অনেক সিরিয়াস, মানে আমি তো মানে ওকে নিয়ে অনেক আশাবাদী। ও আমাকে প্রায়ই দেখায় প্রবলেম বা কদ্দূর পড়তেছে কি করতেছে। না, আমি আপনাকে বলবো মানে আপনি আসলে অনেক লাকি গার্ডিয়ান। হ্যাঁ, জিসান নিজে থেকে যদি চেষ্টা করে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, মনে হয় আপনার আপনার শুধু একটু খোঁজ খবর রাখলেই হবে, কিন্তু অরিড হওয়া লাগবে না ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মনে আছে আমার আপনাকে। তো জি, সেটাই। হ্যাঁ হ্যাঁ, ও হলো মানে হয় কি, অনেককে তো আমরা বলি যে তোমরা আরেকটু বড় আরেকটু বড়, ওকে বলতে হবে একটু কম পড়তে। ও কিন্তু মানে ও যেটা করে ওই বাংলাদেশি বইগুলা করার পরে আবার বিভিন্ন জায়গা থেকে বিদেশি রাইটার টাইটার মিলে একটু বেশি পড়ে ফেলে। বেশি পড়ে ফেললে কিছু নেগেটিভ সাইডও আছে। সেটা হলো, অনেক বেশি পড়ে ফেললে ব্রেনের তো একটা ক্যাপাবিলিটি আছে আমাদের, না? ওই ক্যাপাবিলিটি তখন ধরেন ও পরীক্ষার হলে আসলে ফুললি ডেলিভার করতে পারবে কিনা, এটা একটা টেনশন হয়ে যায় আর কি। হুম হুম। না, আমাকে ওই লাস্ট ক্লাসে একদিন ওই দিন প্রবলেম আছে, আমি ওই দিন তখন বলছিলাম যে তুমি কি ইন্ডিয়ান করো কিনা, কোনো যে না ভাই আমি এখন ইন্ডিয়ান করি না, আমি বাংলাদেশি বইগুলো আগে সলভ করি, তারপর হলো যে অনলাইনের যে স্লাইডগুলো আছে ওগুলা হলো সলভ করি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাইলে আর সমস্যা নাই। মানে হুম হুম, আমি এটা বুঝতে পারছি। ওর ওর খাতা দেখলেই তো বোঝা যায়, ধরেন একটা স্টুডেন্ট এত কিছু নোট করতে তো যে টাইম লাগে, ও যদি বাইরে টাইম নষ্ট করে তাহলে এটা পসিবল না। হ্যাঁ হ্যাঁ। আর ও তো ইয়ার ফাইনালের টাইমে অসুস্থ ছিল, নাইলে আসলে ইয়ার ফাইনালও আশাবাদী ছিলাম ওকে নিয়ে। হ্যাঁ, হাতে ইয়ে ছিল। হুম, সেটাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওকে একটু শুধু বলবেন যে তুমি মেইন বইটা ভাইয়া যেভাবে বলছে 2-3 বার করে সলভ করবা। অন্য বই তুমি না পারলেও সমস্যা, অন্য স্লাইড তুমি না পারলেও সমস্যা নাই, কারণ ওগুলো থেকে আসে না কিছু। তো তুমি যেটা করো, হ্যাঁ, মেইন বইগুলোকে মানে এমনভাবে করে ফেলতে হবে যাতে বই ওর মুখস্থ হয়ে যায়, তাই দেখবেন যে ইনশাল্লাহ বুয়েটে টপ 10-এ থাকা ওর জন্য কোনো ঘটনা না ইনশাল্লাহ। আমার একটা বিশ্বাস আছে ওর উপর। হ্যাঁ, আমি তো সবসময় বলি, আমি তো ওর সাথে দেখা হলো। জি জি, তো ও আসে ওই যে কথা বলে গাইডলাইন নেই, ও তো মোস্ট অফ দ্য জিনিস আসলে পারেই। তো তাও একটু গাইডলাইন নিয়ে পরে আমাকে ওই দিন দেখাইছে, বললো যে ভাই আপনি যে টাইপের ম্যাথগুলো করাইছেন ওই যে একটা অধ্যায়ের ওগুলো সলভ করতেছিল, যে ভাই মোস্ট অফ দ্য কোশ্চেন ব্যাংকে আসলে এগুলাই, কিন্তু ওই যে কিছু এক্সট্রা অনেকে দেয়। তাই বললাম ওগুলো তুমি টাইম পাইলে করো, নাইলে ওগুলো না করলেও চলবে। হুম, বুঝতে পারছি। ওরা আবার ধরেন কনসেপ্ট খুব ভালো কেন আমি বুঝতে পারছি, যে ওই দিন আমাকে দেখাইলো একটা নাম করা অনলাইন কোচিং সেন্টার আর কি। তো অনলাইনে ওদের হলো স্লাইড নিয়ে ও হলো ম্যাথ দেখে আমার বলে যে ভাই এই ম্যাথগুলো তো ভুল না। তো দেখলাম যে আসলেই মানে ওই ম্যাথগুলো ভুল করাইছে ক্লাসে। হ্যাঁ, ও হলো ওই যে আমার ক্লাস করে ওই কনসেপ্টগুলো ডেভেলপ করছে। অ্যান্ড যে যেখানে ভুল করে মোটামুটি মাসাল্লাহ ধরতে পারে, এটা ভালো দিক যে ও কনসেপ্টগুলো বুঝছে, এজন্যই তো ভুলগুলো ধরতে পারতেছে, এই আর কি। তো ইনশাল্লাহ টেনশন, হ্যাঁ, সমস্যা নাই। আমি আসলে অনলাইন ক্লাসের জন্য খুব বেশিক্ষণ কথা বলতে পারতেছি না। জি জি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, সরি 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 সরি, আসলে একজন গার্ডিয়ান ফোন দিছিলেন, তো ওনাকে একটু টাইম দিতে হয়েছে। ঠিক আছে, এখন আসো। এখন আমাদের কি আছে ভাই, আমরা এই যে শ্রোডিঞ্জারের সমীকরণ থেকে আমরা এই শেপগুলা পাইছি, এই শেপগুলা কিন্তু তুমি আন্দাজে বলে দিলেই হবে না যে হ্যাঁ ইলেকট্রন এভাবে ঘুরে, না। এই শেপগুলো পাইছি কই থেকে, এগুলো পাইছি শ্রোডিঞ্জার থেকে। এখন মজার ব্যাপার হলো এই যে শ্রোডিঞ্জার পর্যন্ত পড়ার পরে তোমাদেরকে বলে রাখি, তোমরা এখন পর্যন্ত কয়টা মডেলের নাম পড়ছো? একটা মডেলের নাম হলো ভাইয়া থমসনের মডেল, যেটা একদম প্রথম মডেল। তারপরের মডেলটার নাম কি? তারপরের মডেলটার নাম হলো রাদারফোর্ড। তারপরের মডেলটার নাম হলো বোর। এরপরে পড়ছে হলো বোর সমারফিল্ড। এখন আরেকটা মডেল এর পরে দেয়া হয়েছে, সেটার নাম হলো কোয়ান্টাম মেকানিক্স মডেল।
কোয়ান্টাম মেকানিক্স মডেল। কোয়ান্টাম মেকানিক্স মডেলকে আমি আমি নিজে বলি, এটা এরকম নাম আসলে অফিসিয়ালি নাই, আমি ওকে নাম দিছি হইলো হাইব্রিড মডেল। কেমন নাম দিছি ভাইয়া? হাইব্রিড মডেল। হাইব্রিড মডেল মানে কি? কোয়ান্টাম মেকানিক্স মডেলে দেখো কি কি জিনিসকে নেওয়া হয়েছে। কোয়ান্টাম মেকানিক্স মডেল, এই মডেল এটা কোনো একক মডেল না। এই মডেল হলো প্রত্যেকটা মডেলের মধ্যেই তো কিছু জিনিস অন্তত সত্য থাকে। যেমন রাদারফোর্ড মডেলের নিউক্লিয়াস যেটা উনি আবিষ্কার করেছে এটা কিন্তু ট্রু, এটা একবারও চেঞ্জ হয় নাই। তারপরে বোর মডেলে যে কক্ষপথ আবিষ্কার করা হয়েছিল ওই কক্ষপথ কিন্তু কখনো চেঞ্জ হয় নাই। তারপরে হাইজেনবার্গ, তারপরে এই যে ডি ব্রোগলি, এই যে শ্রোডিঞ্জার, এই সবাইকে মিলে উনি একটা মডেল দেন, যেটা উনি না মানে অনেকে মিলেই একটা মডেল তৈরি করা হয়েছে, সেটার নাম হলো কোয়ান্টাম মেকানিক্স মডেল। এই মডেলের মধ্যে কি কি আছে? এই মডেলের মধ্যে আছে রাদারফোর্ডের রাদারফোর্ডের নিউক্লিয়াস। হ্যাঁ মানে নিউক্লিয়াস ওরা বলছে, হ্যাঁ ভাই নিউক্লিয়াস রাদারফোর্ড যেটা আবিষ্কার করছে ওইটাই, কোনো ঝামেলা নাই। তারপরে 2 নম্বরে বলছে হলো বোরের কক্ষপথ, এটা নিয়েও বলছে কোনো সমস্যা নাই। তারপরে 3 নম্বরে দেখো সবার থেকে সব কিন্তু নেয় নাই, রাদারফোর্ড থেকে কক্ষপথ নেয় নাই। আবার বোরের নিউক্লিয়াসটা আগে আবিষ্কৃত, বোর নিজেও কিন্তু নিউক্লিয়াস নিচে কাটটা রাদারফোর্ডের মডেলের নিউক্লিয়াসটাকে সে গ্রহণ করছে, বলছে না ঠিক আছে। তারপরে 3 নম্বরে নিচে হলো তোমার ডি ব্রোগলি। ডি ব্রোগলিজি বলছে যে ইলেকট্রন কণা ও তরঙ্গ, এবং সবাই সেটা গ্রহণ করছে। ডি ব্রোগলির দ্বৈত নীতি, যে হ্যাঁ ইলেকট্রনের মধ্যে দুইটা নীতি আছে, এটাও সবাই মেনে নিছে। তারপরে 4 নম্বরে হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, সবাই এটাও মেনে নিছে। হাইজেনবার্গ যে বলছে যে ভাইয়া ইলেকট্রনের অবস্থান চাইলেই আমরা বের করতে পারবো না, এটাও তারা কি করছে, সবাই মেনে নিছে যে হ্যাঁ চাইলেই ইলেকট্রন অবস্থান বের করা যাবে না, ইলেকট্রন মেঘের মতো থাকে। তারপরে 5 নম্বরে শ্রোডিঞ্জারের সমীকরণ, এই শ্রোডিঞ্জারের সমীকরণের মাধ্যমেই পরে কি বের করা হয়েছে, এই অরবিটাল গুলা বের করা হয়েছে, শ্রোডিঞ্জারের সমীকরণ। তাইলে এখন এটা মাথায় রাখবা ভাইয়া, এই সবগুলাকে মিলায়ে আমাদের কোয়ান্টাম মেকানিক্স মডেল নামের একটা মডেল আছে, যেটা হলো পরবর্তীতে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়, এবং এটাকে মোটামুটি তুমি বলতে পারো এটাই এখন পরমাণুর গঠন হিসেবে প্রচলিত আছে, যদিও এরপরে আরো অনেক কিছু চেঞ্জ হয়েছে, সেটা আমরা পরে আসতেছি। এখন বলো সবাই বুঝতে পারছো কিনা? তোমরা জিশানকে, হ্যাঁ আমাদের অফলাইনে কিছু স্টুডেন্ট থাকে প্রতি বছরই। জিশান হলো ওই যে তোমাদের সিনিয়র 26 ব্যাচের, হ্যাঁ তো 26 ব্যাচের জিশান অনেক ভালো স্টুডেন্ট, আরো কয়েকজনও আছে ওই ব্যাচে একই সাথে। অ্যান্ড আমাদের এর আগে এরকম স্টুডেন্ট ছিল যারা বুয়েটে টপ 100-এর মধ্যে আছে, মানে আমার অফলাইন যেটা ফার্ম গেটে, হ্যাঁ এখানে এরকম অনেকেই থাকে যারা বুয়েট টপ 100-এর মধ্যে থাকে। এর আগে একজন ছিল সাব্বির, তো সাব্বিরের ইয়েটা ছিল এরকম, সাব্বির আবার ওই যে শুধু বাংলাদেশি বই পড়তো, ওই যে ভুগি চুগি অনলাইনে দেখানো ইন্ডিয়ান বই, ওই বই সেই বই, আইআইটির প্রবলেম, জেই এর প্রবলেম, নেভার ওইগুলোতে কান দিত। হ্যাঁ অফলাইনেই পড়তো, মেন বই পড়তো ভালো করে। অ্যান্ড ও যতগুলো এক্সাম দিছে কোনোটাতে ওর পজিশন 100-র বাইরে যায় নাই। ও বুয়েটে 93তম হয়েছে, ওইটা হলো ওর সবচেয়ে খারাপ রেজাল্ট পজিশনের দিক থেকে। এর বাইরে সবগুলোতে কোনোটাই 4th, কোনোটাই ও 41তম, কোনোটাই 56তম, কোনোটাই 52তম, মানে ওর পজিশন সব এরকম। চুয়েট, কুয়েট, রুয়েট, বুটেক্স, ইঞ্জিনিয়ারিং, ডিউ তো মনে হয় তোমার 51তম না কততম এরকম আর কি। তো এরকম স্টুডেন্ট থাকে যারা হলো নিজে থেকেই পড়াশোনা করে। আসলে নিজে থেকে পড়াশোনা না করলে আমরা যতই বলি কোনো লাভ নেই, এই ক্রেডিটগুলো সম্পূর্ণ স্টুডেন্ট নিজেরা পড়াশোনা করে। আমরা ধরুন গাইডলাইন দিই যে হ্যাঁ এভাবে এভাবে পড়ো, তুমি অনেক ভালো করবা। অ্যান্ড জিশান নিয়ে আমি হোপফুল যে জিশান অনেক ভালো করবে, কারণ ওর আব্বু যে কল দিছে, ওর আব্বু বললো যে আমি তো আসলে টাইম দিতে পারি না, উনি সরকারি একটা জব করে, উনি টাইম দিতে পারে না, যে আমি কি করব। আসলে ওনার টাইম দেওয়ার দরকার হয় না। জিশান, আমি যদ্দূর জানি জিশান 1 মিনিট টাইম নষ্ট করে না, পুরো টাইমটাও পড়াশোনার পিছনেই থাকে। বুঝতে পারছো? ওকে ক্লিয়ার? আমিও জিশানের মতো হতে চাই, কি করতে হবে স্যার? এটা তো আমার কিছু করার নাই, জিশান নিজে থেকেই এমন, ঠিক আছে? ওকে, জিশান নিজে থেকেই পড়ে, সো ওইখানে আমাদের কোনো ক্রেডিট নেই, ঠিক আছে? কারোর জন্য কোনো স্টুডেন্ট ভালো করার পিছনে আমরা যারা পড়াই আমাদের হয়তো ক্রেডিট 5% বা 10%। মাথায় রাখবা যে কোচিংগুলা বা অনলাইন প্ল্যাটফর্মগুলা
বা আমরা যারা হয়তো ক্রেডিট নিয়ে যে হ্যাঁ আমার থেকে পড়ে চান্স পেয়েছে, এটা 5% এরকম, 5% এরকম। অ্যাকচুয়াল কাজটা স্টুডেন্ট নিজে করতে এবং স্টুডেন্ট বুঝতে হয় যে কোয়ালিটি কোথায় আছে, কোথায় কোয়ালিটি নেই। হাইপে দৌড়াইলেই শুধু হয় না, বুঝতে পারছো? ওকে, এবার আসো ভাই, শ্রোডিঞ্জার বুঝলাম, সবই বুঝলাম। এই কোয়ান্টাম মেকানিক্স মডেল এটা মেবি মোটামুটি 1930-এর আশপাশে সালে দিছে, আমি এক্স্যাক্ট সালটা ভুলে গেছি। মানে সবগুলোকে মিলিয়ে বলছে যে হ্যাঁ দেখেন সবার ভালোটা নিয়ে একটা মডেল দেওয়া হলো কোয়ান্টাম মেকানিক্স মডেল। তাহলে কয়টা মডেলের নাম শিখলে আজকে? ঠিক আছে, এতগুলা মডেল তোমরা নামই জানতা না এতদিন। এবার আসো পরের কাহিনী, আমরা একটা লাস্ট কাহিনী পড়ে আজকের কাহিনীকে খতম করে দেই। সেটা হলো কোয়ার্ক নিয়ে এখন আমরা একটু পড়াশোনা করব। তোমরা হয়তো দেখছো যে এনডিসি ব্যাচে ফাদ স্যার কোয়ার্ক নিয়ে হালকা একটু আলোচনা করছে, যারা এনডিসি ব্যাচে আসো। যারা ছিল না, হ্যাঁ তারা একটু দেখো, বা যারা ছিল তারা আরেকটু দেখো, তো এখানে আরেকটু ডিটেলস আমি আলোচনায় যাব। সেটা কি, কোয়ার্কের জিনিসটা কি দেখো। সবকিছু কোয়ান্টাম মেকানিক্স মডেল টডেল দিয়ে আমরা পরমাণুকে ঠিক করলাম, ডি ব্রগলির দ্বৈত নীতি দিয়ে একদম উড়াধুরা লেভেলের একটা জিনিস বানাই ফেললাম। কিন্তু গবেষণা কি কোনোদিন বন্ধ থাকে? গবেষণা কোনোদিন বন্ধ থাকে? গবেষণা কোনোদিন বন্ধ থাকে না। তো এই গবেষণা যখন চলতে আছে মেবি 1964 সাল, ঠিক আছে, 1964 সাল, তখন একজন বিজ্ঞানী, ওনার নাম ছিল উভাল নিম্যান। উভাল নিম্যান উনি একজন ইসরায়েলের বিজ্ঞানী এবং ইসরায়েলের মনে হয় রিসার্চ ডিপার্টমেন্টে উনি আবার দায়িত্বেও ছিল। অনেক বড় মানের বিজ্ঞানী আর কি, তোমরা জানো যে ইসরায়েলে আসলে প্রচুর বিজ্ঞানী। তো উভাল নিম্যান সর্বপ্রথম একটা মানে এমন কথা বলে বসে যেই কথাটা কেউ এক্সপেক্টই করে নাই। কোন কথা? দেখো, তুমি আমি আমরা সবাই কি জানি? আমরা সবাই জানি যে ভাই একটা টাইমে ডাল্টন বলছিল পরমাণুকে ভাঙা যাবে না, কিন্তু আমরা পরে দেখলাম যে না, পরমাণুকে ভাঙলে ইলেকট্রন পাওয়া যায়, পরমাণুকে ভাঙলে প্রোটন পাওয়া যায়, পরমাণুকে ভাঙলে নিউট্রন পাওয়া যায়। এই যে তুমি জানো ইলেকট্রন প্রোটন নিউট্রন হলো মৌলিক কণিকা, এদেরকে আর ভাঙা যাবে না। ইলেকট্রন প্রোটন নিউট্রনকে কি ভাঙা যায়? না, এদেরকে ভাঙা যায় না, আমরা পড়ছি যেগুলো মৌলিক কণিকা। তো সবাই তো এটাই জানতো। কিন্তু হঠাৎ করে উভাল নিম্যান তার দীর্ঘ গবেষণার পরে উনি বলল যে দুইটা কণার উপর উনি সন্দেহ পোষণ করছে, প্রোটন ও নিউট্রন মৌলিক কণা নয়। উনি প্রথমে এই একটা কথা বলে ফেলছে যে মৌলিক কণা নয়। মৌলিক কণা মানে যাকে আর ভাঙা যায় না, সেটা হলো মৌলিক কণা। কিন্তু উনি বলছে এগুলো মৌলিক কণা নয়, তার মানে প্রোটন আর নিউট্রনকে আরো ভাঙা যাবে। এবং উনি বলছে যে এরা আরো ক্ষুদ্রতর, এরা আরো ক্ষুদ্রতর ক্ষুদ্রতর কণিকা দিয়ে গঠিত। দেখো স্টিল কিন্তু উনি বলে নাই যে এরা কি দিয়ে গঠিত, কারণ উনি তখনও পুরা রিসার্চটা কমপ্লিট করতে পারে নাই, বা পুরা রিসার্চ তখনও শেষ হয় নাই। বাট উনি মোটামুটি শিওর হয়ে গেছেন যে প্রোটন আর নিউট্রন তারা মৌলিক কণিকা না, তাদেরকে ভাঙা যায় এবং তাদেরকে ভাঙলে আরো ক্ষুদ্র কণিকা পাওয়া যায়। তবে ওই কণিকা কেমন হবে, ওই কণিকার নাম কি হবে, উনি এই কথাগুলো বলতে পারে নাই। পরবর্তীতে 1969 সাল, বাংলাদেশ স্বাধীন হওয়ার 2 বছর আগে, 1969 সালে আরেকজন বিজ্ঞানী, ওনার নাম হইল ম্যারি জেলম্যান। হ্যাঁ, নামটা এক্সাক্ট নামটা ভুলে গেছি, ম্যারি জেলম্যান। জানি না বানান হচ্ছে কিনা, তোমরা দেখে নিও। ম্যারি জেলম্যান উনি তখন এই কোয়ার্ক নিয়ে উনি আসলে কাজ শুরু করে দিয়েছিলেন এখানে জানার পরই। তো কাজ শুরু করে উনি 5 বছর গবেষণার পরে উনি তখন ফাইনাল একটা রেজাল্ট আনলো। উনি বলল যে প্রোটন ও নিউট্রন কোয়ার্ক নামে কণিকা দ্বারা গঠিত। কোয়ার্ক নামের কণিকা দ্বারা গঠিত। এবং উনি তখন কোয়ার্ক কত প্রকার, এই যে উনি যে কণিকার কথা বলছে, ক্ষুদ্রতম কণিকা, এই কণিকার নামই উনি দিয়ে দিছে কোয়ার্ক। এবং কোয়ার্ক কোয়ার্ক যেটা, এই কোয়ার্ক কত প্রকার হবে, তাদের নাম কি হবে, তাদের ধর্ম কি হবে, তারা কিভাবে যুক্ত থাকবে, এই সব কিছু কিন্তু ডিফাইন করছিল মারি জেলম্যান।
সবকিছু ডিফাইন করছে কে? সবকিছু ডিফাইন করছিল মারি জেলম্যান। এখন মারি জেলম্যান আরো কি কি বলছেন, এটা আর এই কথা বলে শেষ হয়নি, উনি পুরো মডেলটা দিছেন। তো এই মডেলটা অনেক হাই লেভেলের জিনিসপাতি আছে, বাট আমরা তো অত হাই লেভেলে জানবো না, আমরা শুধু বেসিক জিনিসগুলো একটু শিখবো। বেসিক জিনিস কি কি? বেসিক জিনিসটা হলো ভাই, উনি বলছে যে কোয়ার্ক নামের যে কণিকা দ্বারা গঠিত, কোয়ার্ক নামের যে কণিকা দ্বারা গঠিত আমাদের যে ইলেকট্রন না, প্রোটন এবং নিউট্রন, যেটা হলো কোয়ার্ক নামের কণিকা দ্বারা গঠিত, এই কোয়ার্ক আবার কত প্রকার? তো ওনাকে আমরা বললাম যে হ্যাঁ ভাই বলেন কোয়ার্ক কত প্রকার। উনি বলল যে ভাই কোয়ার্ক নামের যে কণা দ্বারা গঠিত, এই কোয়ার্ক কণা আবার দুই প্রকার। এক প্রকারের নাম হইল স্থায়ী কোয়ার্ক, স্থায়ী, অথবা এগুলোকে বলা হয় স্টেবল কোয়ার্ক, এবং আরেকগুলা হলো অস্থায়ী কোয়ার্ক। স্থায়ী এবং আরেকগুলা কি? আরেকগুলা হলো অস্থায়ী, অথবা এগুলোকে বলা হয় আনস্টেবল। স্টেবল কোয়ার্ক এবং আনস্টেবল কোয়ার্ক, দুই ধরনের কোয়ার্ক আছে। তো আবার এই স্থায়ী কোয়ার্ক যেটা এটা আবার দুই প্রকারের। একটা হলো ভাইয়া টপ কোয়ার্ক এবং টপ না, স্থায়ী কোয়ার্ক দুই প্রকার, একটা হলো আপ কোয়ার্ক এবং আরেকটা হলো ডাউন কোয়ার্ক। আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক। এবং যে অস্থায়ী কোয়ার্ক যারা আছে, এখানে আবার আছে চার প্রকারের কোয়ার্ক। অস্থায়ীতে কয় প্রকারের আছে? অস্থায়ী আছে আবার চার প্রকারের কোয়ার্ক। সে চার প্রকার কি কি? এক প্রকারের নাম হলো টপ, আরেক প্রকারের নাম হলো বটম, আরেক প্রকারের নাম হলো চার্ম, এবং আরেক প্রকারের নাম হলো স্ট্রেঞ্জ। চার্ম, স্ট্রেঞ্জ। শুনো, পরে লিখো। টপ, বটম, চার্ম, স্ট্রেঞ্জ। এই কোয়ার্কগুলার আবার একটা প্রপার্টি হলো তারা ভগ্নাংশ আকারে চার্জ ক্যারি করে। তাদের চার্জ পূর্ণ সংখ্যায় হয় না, তাদের চার্জ ভগ্নাংশ আকারে হয়। ভগ্নাংশ আকারে মানে কি? এই যে আপ কোয়ার্ক আছে, এটার চার্জ হলো +2/3, ডাউন কোয়ার্কের চার্জ হলো -1/3, তারপরে এখানে চার্ম কোয়ার্কের চার্জ +2/3, তারপরে হলো টপ কোয়ার্কের চার্জ +2/3, বটম কোয়ার্কের চার্জ -1/3, স্ট্রেঞ্জের চার্জও -1/3। তার মানে দেখো প্রত্যেকটা কোয়ার্ক তাদের মধ্যে চার্জ কিন্তু ভগ্নাংশ আকারে থাকে। তবে আমাদের অস্থায়ী কোয়ার্ক নিয়ে আমাদের অত পড়াশোনা বা জানার দরকার হবে না, কারণ অস্থায়ী কোয়ার্ক তো অস্থায়ী, আনস্টেবল। যেটা স্টেবল, যেটা স্থায়ী কোয়ার্ক, আমরা সেটা নিয়ে একটু কথা বলি, যে আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক। এই আপ এবং ডাউন দিয়েই আসলে প্রোটন এবং নিউট্রন গঠিত। প্রোটন এবং নিউট্রন কি দিয়ে গঠিত? আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক। দেখো, প্রোটনের গঠনটা হলো দুইটা আপ কোয়ার্ক থাকবে এবং তার সাথে একটা ডাউন কোয়ার্ক থাকবে। দুইটা আপ এবং একটা ডাউন। আর মনে রাখবা, এই প্রোটনের সাথে যেই কণিকা থাকবে এটার গঠন হবে প্রোটনের উল্টা। প্রোটনের উল্টা মানে কি? এখানে যেহেতু দুইটা আপ, তাহলে উল্টা হবে দুইটা ডাউন, আর এখানে যেহেতু একটা ডাউন, এখানে হবে একটা আপ। বাংলা ইংলিশ মিক্স হয়ে গেছে, বাট আশা করি তোমরা বুঝবা। এখন তোমরা একটু খেয়াল করে, যে প্রোটন হলো দুইটা আপ একটা ডাউন, অথবা এটাকে এভাবেও লেখা হয়, দুইটা আপ একটা ডাউনকে লেখা হয় ইউডি, আপ আপ ডাউন, আর এটাকে লেখা হয় ইউডিডি, মানে একটা আপ দুইটা ডাউন। এখন তোমরা যদি একটু চার্জ হিসাব করো, তোমরা দেখো তো এই যে দুইটা আপ, একটা আপের চার্জ হলো +2/3, আরেকটা আপের চার্জ হলো +2/3, এবং একটা ডাউনের চার্জ হলো -1/3। যোগ করো সবগুলো, দেখবে যে তুমি +1 পাবা। এবং আমরা জানি প্রোটনের চার্জ কিন্তু +1, আপেক্ষিক চার্জ। এবার আসো নিউট্রন, যেটা দুইটা ডাউন এবং একটা আপ,
দুইটা ডাউনের চার্জ হলো -1/3 -1/3, এবং এই যে একটা আপের চার্জ হলো +2/3, তুমি টোটালি যোগ করে দেখবে 0। এবং আমরা জানি নিউট্রনের চার্জ আসলে 0, নিউট্রনের চার্জ কি 0। তাহলে দেখো যে আপ ডাউনের যে হিসাবটা, আমাদের স্থায়ী কোয়ার্কগুলা এই স্থায়ী কণাকে গঠন করবে প্রোটন ও নিউট্রন। এবং মনে রাখবা এই প্রোটন আর নিউট্রনকে একসাথে আবার বলা হয় হ্যাড্রন। প্রোটন আর নিউট্রনকে একসাথে আবার কি বলা হয়? প্রোটন আর নিউট্রনকে একসাথে আবার বলা হয় হ্যাড্রন। হ্যাড্রন কেন বলা হয়? হ্যাড্রন বলা হয় ওইসব কণিকাকে যারা কোয়ার্ক দিয়ে গঠিত, যারা যেসব কণিকা কোয়ার্ক দিয়ে গঠিত, কোয়ার্ক দিয়ে গঠিত, তাদেরকে কি বলা হয়? তাদেরকে হ্যাড্রন বলা হয়, তাদেরকে হ্যাড্রন বলা হয়। হ্যাড্রনের বাইরেও আরো জিনিসপাতি আছে, মেসন আছে, কোয়ার্কের সাথে আবার অ্যান্টি কোয়ার্কের হিসাব নিকাশ আছে। ঠিক আছে, ঠিক আছে। তো এই হইল আমাদের কোয়ার্কের আলোচনা, যে হ্যাঁ ভাই কোয়ার্ক এই জিনিসগুলো এইভাবে গঠন করে। তাইলে ভাই হ্যাড্রন কাকে বলে? হ্যাড্রন হলো প্রোটন আর নিউট্রন। আচ্ছা ভাইয়া, এখন আমাকে বলো তো ইলেকট্রনের অবস্থান কি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন তো কোয়ার্ক নামের কণিকা দ্বারা গঠিত, তাহলে ইলেকট্রন কি? ইলেকট্রন কিন্তু একটি মৌলিক কণিকা। ইলেকট্রন একটি কি? মৌলিক কণিকা। তার মানে ও আসলে কোয়ার্ক দ্বারা গঠিত না, এজন্য ইলেকট্রনকে তুমি হ্যাড্রন বলতেও পারবা না। ইলেকট্রন আবার গঠিত, পরে বিভিন্ন আবার মতবাদ আছে, স্ট্রিং নামে আরেকটা জিনিস দিয়ে ইলেকট্রন গঠিত, সেটা আমরা আলোচনার দরকার নাই। ইলেকট্রন এখনো মৌলিক কণিকা নামেই আমরা জানবো। ঠিক আছে, তো এই হলো আমাদের কোয়ার্কের একটা বেসিক আলোচনা। বলো এখন পর্যন্ত যা পড়েছি বুঝছো কিনা? এরপর আমরা একটা ইন্টারেস্টিং আলোচনায় যাবো। এই পর্যন্ত বুঝলে? এত কিছু মনে থাকলে এগুলো কেন মনে রাখবা? এগুলো মজার জিনিস, ইন্টারেস্টিং জিনিস। স্যার কেমিস্ট্রি কোন চ্যাপ্টার দিয়ে শুরু করবেন, নেন কবে থেকে? কেমিস্ট্রি আমাদের তো বেসিক ফাউন্ডেশন শেষ, এরপর গুণগত রসায়ন দিয়ে শুরু হয়ে যাবে। ঠিক আছে, গুণগত রসায়ন দিয়ে শুরু হয়ে যাবে। বলো বুঝতে পারছো কিনা? স্ট্রিং, সরি, এই হ্যাড্রন কাকে বলে, প্রোটন কিভাবে গঠিত, কোয়ার্ক কি, ব্যাপারগুলো কি বুঝতে পারছি? মজা লাগতেছে, বাট মনে থাকলে ইনশাল্লাহ। মনে রাখা নিয়ে প্যারা খায়ও না, মনে রাখা নিয়ে প্যারা খায়ও না। শুনো, শিখা যদি আনন্দের জন্য হয় অটোমেটিক মনে থাকবে, বাট শেখা যদি তোমাদের প্রথম থেকেই থাকে যে আল্লাহ মনে থাকবে কিনা, এত কিছু কিভাবে, তখন মজাটা থাকবে না। এই কারণে আনন্দ নিয়ে শিখবা। এবার আসো ভাইয়া, এগুলা তো বুঝলাম। এখন এই কোয়ার্ক, ধরো এই যে একটা প্রোটন, একটা নিউট্রন, এদের মধ্যে আবার ধরো একটা প্রোটনের মধ্যে আমি যদি একটা প্রোটনকে আবার ভাঙি, একটা প্রোটনকে ভাঙলে আবার কি পাওয়া যাবে? এই যে তিনটা জিনিস পাওয়া যাবে, আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক। হ্যাঁ, এখানেও আবার দেখা যায় তিনটা জিনিস পাওয়া যাবে। ওই যে আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, প্রোটন, এটা হলো আমাদের নিউট্রন। এখন এই প্রোটন আর নিউট্রনকে বা এই কোয়ার্কগুলোকে একসাথে বেঁধে রাখে কে? একসাথে কে এদেরকে আটকে রাখছে? নিউক্লিয়াসের মধ্যে তোমরা জানো প্রোটন আর নিউট্রনকে। আবার দেখো প্রোটনের সাথে ইভেন প্রোটনও তো এখানে একসাথেই তো থাকে। হ্যাঁ, আবার নিউট্রন, এই যে দেখো প্রোটনের সাথে প্রোটন, প্রোটনের সাথে নিউট্রন, এই এত কিছু তারা একসাথে আসলে কিভাবে থাকে? তাদেরকে কে বেঁধে রাখছে? হ্যাঁ, তাদেরকে কে বেঁধে রাখে? এটার অ্যান্সার হলো, মনে রাখবা, সবাই একটু সামনে খেয়াল করো। প্রোটন আর নিউট্রনের মধ্যে এক ধরনের খুবই 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 সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম, খুবই ছোট, প্রায় ভরহীন এক ধরনের কণা কাজ করে। এই রকম দেখো অসংখ্য পরিমাণ কণা, অসংখ্য পরিমাণ কণা তারা কি করে? প্রোটন আর নিউট্রনের মধ্যে এভাবে আসা যাওয়া করতে থাকে। যেরকম ভাবে গ্র্যাভিটি, তোমরা কি জানো এই যে কলমটাকে ছেড়ে দিলে যে নিচে পড়ে যাচ্ছে, এর জন্য গ্র্যাভিটি বা অভিকর্ষ দায়ী। এই গ্র্যাভিটির জন্য দায়ী কিন্তু আবার গ্র্যাভিটন নামে এক ধরনের কণা আছে। প্রত্যেকটা বলের পিছনে, প্রত্যেকটা আকর্ষণের পিছনে একটা করে কণা জড়িত থাকে। তাহলে এইখানে প্রোটন আর নিউট্রনের মধ্যে আকর্ষণের জন্য একটা কণা জড়িত, গ্র্যাভিটির জন্য যেরকম জড়িত, এই প্রোটন আর নিউট্রনের মধ্যে আকর্ষণের জন্য একটা কণা জড়িত।
এই প্রোটন আর নিউট্রনের মধ্যে আকর্ষণের জন্য যে কণাটা জড়িত আছে, অথবা এই একই কণাই কিন্তু আমাদের এই কোয়ার্ক গুলাকেও আটকায় রাখতেছে, একটা কোয়ার্কের সাথে আরেকটা কোয়ার্ককে বেঁধে রাখতেছে, আবার এখানেও এই যে প্রোটনের সাথে নিউট্রনকে বেঁধে রাখতেছে, আবার তুমি বললো প্রোটনের সাথেও প্রোটনকেও বেঁধে রাখতেছে। ও আসলে সব জায়গায় সবাইকে বেঁধে রাখে। প্রথমে কোয়ার্ক তিনটাকে বেঁধে প্রোটন বানায়, তারপর প্রোটনের সাথে আবার নিউট্রনকে বেঁধে রাখে, নিউট্রনের সাথে প্রোটনকে। এদের সংখ্যা হলো অসংখ্য এবং এরা ভরহীন। এরা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে আসা যাওয়া করে। এই যে কণাগুলা থাকার কারণে যেরকম গ্র্যাভিটি কাজ করে, একইভাবে এই কণাগুলার কারণে এদের মধ্যে আকর্ষণ কাজ করে, এবং এই কণাগুলার নাম হইল গ্লুয়ন কণা। এই কণাগুলার নাম কি? এই কণাগুলার নাম হইল গ্লুয়ন কণা। গ্লুয়ন কণা, গ্লু অন, গ্লু মানে হলো আঠা। আঠা যেরকম কাউকে লাগাই রাখে, এই গ্লুয়ন কণাগুলোর কাজ হলো প্রোটন আর নিউট্রনকে বেঁধে রাখা, আটকায় রাখা। তাহলে গ্লুয়নের সংজ্ঞা আমরা কি দিতে পারি? গ্লুয়নের সংজ্ঞা হলো যে কণা কোয়ার্ককে আটকে রাখে। কোয়ার্ক বললেই আসলে প্রোটন নিউট্রন সবই চলে আসে। যে কণা কোয়ার্ক গুলাকে আটকে রাখে সেসব কণাকে আমরা কি বলবো? সেসব কণাকে আমরা বলবো গ্লুয়ন কণা। গ্লুয়ন কণা, ঠিক আছে? গ্লুয়ন কণা এটা হলো একটা কণার কনসেপ্ট। কণা থাকা মানেই অ্যাট্রাকশন। তবে গ্লুয়ন কণা কিন্তু প্রায় ভরহীন, প্রায় ভরহীন। ওর ভর নাই, ওর মধ্যে যা আছে পুরাটাই এনার্জি। ওর মধ্যে যা আছে পুরাটাই কি? পুরাটাই হলো এনার্জি। তো এবার খেয়াল করো ভাই, এইখানে একটা মজার পড়া আছে, এটা পড়ে আমরা ক্লাস শেষ করে দিব। মজার পড়াটা হলো, আমরা কি জানি, তোমরা গ্লুয়নের ব্যাপারটা মাথায় রেখো, তাইলে আমাদের টোটাল সবকিছু কিভাবে গঠিত আমি আগে একটু ওভারভিউ করি, তাইলে আমার পরের আলোচনায় যাওয়াটা ইজি হবে। প্রথমে তাইলে আমরা জানলাম যে এখানে একটা নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের মধ্যে কি আছে ভাই? আমরা জানলাম যে হ্যাঁ ভাই, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে, নিউট্রন আছে। প্রোটন আর নিউট্রনকে বেঁধে রাখছে কে? প্রোটন আর নিউট্রনকে বেঁধে রাখছে হলো গ্লুয়ন নামের একটা কণা। প্রোটন আর নিউট্রনকে কে বেঁধে রাখছে? গ্লুয়ন নামের একটা কণা। আবার আমরা জানতে পারলাম যে প্রোটন আর নিউট্রনের বাইরে, মানে নিউক্লিয়াসের বাইরে কি থাকে? কক্ষপথ থাকে। এই কক্ষপথে আবার কে থাকে? এই কক্ষপথে আবার ইলেকট্রন নামের কণা থাকে। আর এই প্রোটন আর নিউট্রনকে আবার যদি কেউ ভাঙে, বা এই প্রোটন আর নিউট্রনের ভিতরে আবার কি আছে? প্রোটন আর নিউট্রন কিন্তু বেঁধে রাখছে গ্লুয়ন, কিন্তু প্রোটন আর নিউট্রনের ভিতর আবার কি আছে? প্রোটন আর নিউট্রনের ভিতর আছে কোয়ার্ক। এটা হলো আমাদের ওভারঅল পড়ানো। ওভারঅল এখন পর্যন্ত আমরা এই আলোচনাগুলো করছি। এবার আসো একটা ইন্টারেস্টিং আলোচনা করি। ইন্টারেস্টিং আলোচনা করি, এটা একটু খেয়াল করো। ওকে, ইন্টারেস্টিং আলোচনা কি? ইন্টারেস্টিং আলোচনা কি? দেখো, ইন্টারেস্টিং আলোচনাটা হলো, আমরা কঠিন পদার্থ তো সবাই চিনি না? আমরা তো কঠিন পদার্থ সবাই চিনি নাকি? তুমি একটা কঠিন পদার্থ নিলা, কঠিন একটা কঠিন পদার্থ নিলা। এই কঠিন পদার্থকে যদি তাপ দেয়া হয়, এটা কিসে পরিণত হয়? তরলে। তরল পদার্থকে যদি তাপ দেওয়া হয়, এটা কিসে পরিণত হয়? এটা পরিণত হয় গ্যাসে। আচ্ছা, তোমরা কি জানো গ্যাসিয়াস পদার্থকে যদি তাপ দেওয়া হয় তাহলে কি হয়? তোমরা জানো যে ভাই, গ্যাসিয়াস অবস্থায় একটা পরমাণু এখানে, এটা হলো তার নিউক্লিয়াস, এটা হলো তার ইলেকট্রন। যখন তাপ দেওয়া হয়, ইলেকট্রনটা আসলে চলে যায়, সবকিছু আয়নিত হয়ে যায় এবং তারা পরিণত হয় প্লাজমায়। কিসে পরিণত হয়? প্লাজমা। এবং প্লাজমা কিন্তু একটা আয়ন। কেন আয়ন? প্লাজমার মধ্যে আসলে ইলেকট্রনগুলা চলে গেছে। প্লাজমার মধ্যে কি? ইলেকট্রনগুলা চলে গেছে, সে আয়নিত হয়ে আছে। প্লাজমা পর্যন্ত আমরা মোটামুটি সবাই জানি। বেসিক্যালি বলো তো, প্লাজমা কোথায় থাকে? প্লাজমা তৈরি করতে কিন্তু এত সহজ না যে তুমি চুলায় আগুন দিয়ে প্লাজমা বানাই ফেলবা। প্লাজমার জন্য আমাদের কি দরকার পড়ে? প্লাজমার জন্য আমাদের দরকার পড়ে সূর্যের আলো। মানে সূর্যের আলো বলতে সূর্যের মধ্যে, সূর্যের কেন্দ্রে কয়েক লাখ ডিগ্রি, না যেন কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস হইলে প্লাজমা তৈরি হয়। প্লাজমা আসলে তুমি স্বাভাবিকভাবে চুলায় বা ইলেকট্রিক কারেন্ট দিয়ে এত তাপ তৈরি করতে পারবা না। এটা মাথায় রাখবা, প্লাজমা হলো আয়নিত। কেন আয়নিত? কারণ তুমি যে একে গরম করতে করতে ইলেকট্রনটা অসহ্য হয়ে ইলেকট্রনটা চলে গেছে। একটু বুঝে ভাই না থাকবো না, এত তাপ দিচ্ছে, তাপের প্রভাবে ইলেকট্রন চলে গেছে সব। ঠিক আছে, এটা হলো প্লাজমা। শুধু নিউক্লিয়াসটা এখন বাকি আছে।
শুধু কি বাকি আছে? নিউক্লিয়াস। এবার তুমি তো মানুষ ভালো না, তুমি আরো তাপ দিলা, তুমি প্লাজমাতে তাপ দিলা। প্লাজমাতে তাপ দিলে এরপরে কি হবে বলো? প্লাজমাতে তাপ দেয় মানে ভাই অলরেডি তো আমাদের এই প্লাজমার মধ্যে আছে শুধু নিউক্লিয়াস। প্লাজমার মধ্যে শুধু কে আছে? শুধু নিউক্লিয়াস আছে। তুমি এই নিউক্লিয়াসের উপরেই তাপ দিলা, নিউক্লিয়াসের উপরে তুমি তাপ দিলা। মোমবাতি দিয়ে না, অবশ্যই অনেক বেশি তাপ লাগবে। তুমি যখন তাপ দিলা তখন তাপের প্রভাবে কি হবে বলো তো? তাপের প্রভাবে প্রথমে হইলো তোমার গ্লুয়ন গুলা সব চলে যাবে। গ্লুয়ন গুলা তাপ দেওয়ার কারণে ওরা ওদের বন্ধনটা ছেড়ে দিবে। বন্ধন যদি গ্লুয়ন ছেড়ে দেয় তাহলে প্রোটন নিউট্রন কিসে ডিভাইড হয়ে যাবে? প্রোটন নিউট্রন তখন কোয়ার্কে ডিভাইড হয়ে যাবে। তখন যেটা হবে যে অসংখ্য গ্লুয়নের মধ্যে কোয়ার্কগুলা ভেসে ভেসে আছে, কারণ সব বন্ধন ভেঙে গেছে। এত এনার্জি দিছ তোমার তাপের প্রভাবে, তখন দেখা গেছে যে কোয়ার্ক আর গ্লুয়ন, কোয়ার্ক আর গ্লুয়ন তারা আলাদা হয়ে তাদের মধ্যে বন্ধন ভেঙে গিয়ে সব কিছু নষ্ট হয়ে তারা স্যুপের মতো তৈরি হয়ে গেছে। এবং কোয়ার্ক গ্লুয়নের যে স্যুপ, এই স্যুপটাকে বলা হয় কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা। প্লাজমার পরের দশার নাম হলো কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা, যেখানে আসলে সবকিছুকে ভেঙে চুরে কোয়ার্কে এবং গ্লুয়নে কনভার্ট করা হয়েছে। কোয়ার্কে এবং গ্লুয়নে কনভার্ট করেছে। এখন এই কোয়ার্ক গ্লুয়ন প্লাজমাকে কিন্তু একটা সুন্দর নামে ডাকা হয়, আদর করে একটা সুন্দর নামে ডাকা হয়, সেই নামটা হলো কোয়াজমা। এই কোয়ার্ক গ্লুয়ন প্লাজমাকে একত্রে ডাকা হয় কি? একত্রে ডাকা হয় কোয়াজমা। একত্রে কি ডাকা হয়? একত্রে ডাকা হয় কোয়াজমা। তার মানে পদার্থের অবস্থা আসলে কয়টা পাইলে এখন তোমরা দেখতে পেলে? হ্যাঁ ভাই, কঠিন গ্যাস, গ্যাস থেকে আমরা যখন ইলেকট্রনকে বের করে দিলাম তখন হয়ে গেল প্লাজমা। তারপরে যখন নিউক্লিয়াসের মধ্যে তাপ দিয়ে নিউক্লিয়াসের সব গ্লুয়নকে নষ্ট করে দিলাম, সব বন্ধন নষ্ট করে দিলাম, তখন সবকিছু কোয়ার্কে ভেঙে গেল। হ্যাঁ, এই যে প্রোটন নিউট্রন আস্তে করে কোয়ার্কে ভেঙে একটা স্যুপ তৈরি হয়ে গেল, যে স্যুপের মধ্যে কি আছে? গ্লুয়নের মধ্যে কোয়ার্ক আছে। এটাকে বলা হয় কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা, অথবা একসাথে বললে কোয়াজমা। কোয়াজমা হইতে তাপমাত্রা আহামরি বেশি লাগে না, তাপমাত্রা লাগে হলো 4 ট্রিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 4 ট্রিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এই তাপটা কি উৎপন্ন হওয়া পসিবল? ভাই, এই তাপ সূর্যের মধ্যেও নাই। তাহলে এই তাপটা কখন ছিল জানো? এই কোয়াজমা আসলে উৎপন্ন হয়েছিল ন্যাচারালি উৎপন্ন হয়েছিল, যে বিগ ব্যাং থিওরি আছে, যে হ্যাঁ হঠাৎ করে একটা বিশাল বিস্ফোরণ হয়েছে। এই বিগ ব্যাং এর 10 মাইক্রোসেকেন্ড পরে, 10 মাইক্রোসেকেন্ড পর কোয়াজমা দশাতে সবকিছু চলে গেছিল। কোয়াজমা দশায় সবকিছু পরিণত হয়েছিল। ঠিক আছে, 10 মাইক্রোসেকেন্ড পরে। তাহলে দেখো, বিগ ব্যাং এর একদম প্রথম দিকের একটা দশার নামই কি? কোয়াজমা। এবং কোয়াজমা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে? 4 ট্রিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, যেটা হিউজ হিউজ পরিমাণ এনার্জি। পৃথিবীতে ল্যাবে তোমার হলো মেশিনটার নাম আমি ভুলে গেছি, কোয়ার্ক কি যেন একটা মেশিন আছে, ওই মেশিনের মধ্যে এটা বানানো পসিবল হয়েছে। ঠিক আছে, 4 ট্রিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গিয়ে কোয়াজমা বানানো পসিবল হয়েছে। তাইলে ভাইয়া বলো, এই কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা বা কোয়াজমার এই ব্যাপারগুলা বুঝতে পারছো কিনা? স্যুপ খাবা না? স্যার, লোহা যেটা দিয়ে কাটা হয় ওটা প্লাজমা না? হ্যাঁ, ওইটা আরেক ধরনের প্লাজমা। ওগুলো মনে হয় প্লাজমা দিয়ে এখন বর্তমানে কাটা, তবে ওইটা লেজার ইউজ করা হয়। লেজার আর প্লাজমা অলওয়েজ সেম নাও হইতে পারে। ঠিক আছে, তবে প্লাজমা মানে মোটামুটি বানানো যায় চাইলে। প্লাজমার চাইতে বহুত গুণ কঠিন হলো কোয়াজমা। বুঝতেছই যে এখানে যে বন্ধনটা আছে, যে গ্লুয়ন, গ্লুয়ন কি করছে? প্রোটন আর নিউট্রনকে আটকে রেখেছে। এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মৌলিক বল, এটা তো তোমরা জানো নাকি? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যে বলটা আছে, শক্তিশালী মৌলিক বলের নাম কি? তোমরা 19-এ পড়ছো। মৌলিক বলের নাম ছিল হলো সবল নিউক্লিয়ার বল। এই সবল নিউক্লিয়ার বলের জন্য দায়ী কে? সবল নিউক্লিয়ার বল,
এই সবল নিউক্লিয়ার বলের জন্য দায়ী কণার নামই কিন্তু গ্লুয়ন কণা। তো তুমি এই পৃথিবীর সবচেয়ে সবল বলটাকে ভাঙতে কি পরিমাণ এনার্জি তোমার লাগবে বুঝতেছো? 4 ট্রিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো? দেয়ার আর অ্যানাদার প্লাজমা ইন বায়োলজি। বায়োলজির প্লাজমা তো হলো বাচ্চাদের জিনিসপাতি, ঠিক আছে? আর এখানের প্লাজমা কিন্তু হেভি। ওকে, এই বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পেরেছি। তো এই হলো আজকে আমাদের আলোচনা। আমি আরেকটা টপিক একবার ভাবছিলাম তোমাদেরকে দেখাবো, ভর ত্রুটি, ওইটা প্রয়োজন হবে না। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। এখানে একটা কথা লেখা আছে, এই কথাটার মিনিং তোমরা এখন আশা করি বুঝতে পারবা, যে ইউ, মি অ্যান্ড এভরিথিং অ্যারাউন্ড আস, এভরিথিং, যত যা কিছু দেখতেছো, উই আর মেড অফ স্টারডাস্ট অ্যান্ড দ্য ড্যান্স অফ কোয়ার্কস অ্যান্ড গ্লুয়ন্স। পৃথিবীর যা কিছুই আছে সব কিছুই আসলে কোয়ার্ক এবং গ্লুয়ন দ্বারা তৈরি, ঠিক আছে? আজকে এ পর্যন্ত, সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড আজকে নোট সাবমিট করবা, নোটে কিন্তু এটা দিয়ে রাখবা, ঠিক আছে?